আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অন্যরকম পাঠশালার গুণগত রসায়নের ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করতে তোমাদের সাথে। তো তোমাদের সাথে আমি থাকছি মোহাম্মদ সামির রহমান, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। তো তোমরা যদি বিগত লেকচারগুলো করে থাকো, আমাদের এই আজকের আগের লেকচারটা সেটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার ছিল। সেখানে কিন্তু আমরা অনেকগুলো বিজ্ঞানীদের বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে আলোচনা করেছি। তোমাকে যদি ওই লেকচারের সম্বন্ধে বলি, আমরা ওই লেকচারের শুরুটা করেছিলাম কিন্তু একদম নিউটনের যে কর্পাসকুলার থিওরি ছিল, যেখানে মানে এক কথা বলতে গেলে আলো নিয়ে যারা গবেষণা করেছিল, আলোর যে তরঙ্গ তত্ত্ব, কণা তত্ত্ব, এগুলো নিয়ে যারা আলোচনা করেছিল তাদের নিয়ে একটা ডিসকাশন করেছিলাম। এবং সেখান থেকে ডি ব্রোগলি কীভাবে আলোর ওই প্রপার্টিটাকে, মানে আলোর যে ডুয়েল প্রপার্টি ছিল কণা তত্ত্ব তরঙ্গ তত্ত্ব, সেটার সাপেক্ষে কীভাবে আমাদের ইলেকট্রনের ওই ডুয়েল প্রপার্টি দেওয়া যায় সেটা বের করার ট্রাই করছে। এবং যখনই ডি ব্রোগলি কাজটা করলো যে ইলেকট্রনের জন্য ডুয়েল প্রপার্টি অর্থাৎ তরঙ্গ তত্ত্ব এবং কণা তত্ত্ব দুইটা তত্ত্ব দিয়ে দিল, তখন কিন্তু আমাদের একটা সমস্যা ক্রিয়েট হলো। সেই সমস্যাটা কি? হাইজেনবার্গ তার অনিশ্চয়তার নীতিতে বলল যে আপনি যখন একটা খুবই গতিশীল, মানে অনেক ছোট এবং অনেক গতিশীল একটা পার্টিকেলের জন্য একই সাথে কণা এবং তরঙ্গ দুইটা তত্ত্ব দিচ্ছেন, তখন কিন্তু আপনি ওটার অবস্থান নির্ণয় করতে পারলে ওর বেগ নির্ণয় অনিশ্চিত হয়ে পড়তেছেন, ওর বেগ নির্ণয় করতে পারলে অবস্থান নির্ণয় অনিশ্চিত হয়ে পড়তেছেন। মানে তুমি সাইমultaneously অ্যান্ড অ্যাকুরেটলি একটা ইলেকট্রনের বেগ এবং অবস্থান নির্ণয় করতে পারবে না। এটা কি সে বলছে? তার অনিশ্চয়তার নীতি। এবং এখানে কিন্তু আমরা দেখছি যে যদি তুমি অবস্থান সম্বন্ধে একটু বেশি শিওর থাকো, তাহলে কিন্তু তোমার ভেলোসিটিটা বা এক কথায় বলতে গেলে ভরবেগটা তুমি আনসার্টেন হয়ে পড়বা। সো এর ধারাবাহিকতা আমরা কি দেখলাম? এর ধারাবাহিকতা আমরা দেখলাম আমাদের এরপরে সোডিঞ্জার ইকুয়েশন আসলো। সোডিঞ্জার ইকুয়েশন আসলে এসে কি বললো? সে বললো আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে তুমি যখন বলতেছো আমাদের এই যে কি বলা হয় ইলেকট্রন রেখে একটা ওয়েভ, তো ইলেকট্রন যদি ওয়েভ হয় প্রত্যেকটা ওয়েভের একটা আলাদা ফাংশন থাকে। সোডিঞ্জার কি করলো? তার ওয়েভ ফাংশনটাকে দিল। সো আমরা ওইখান থেকে আমাদের আজকে জার্নিটাকে শুরু করি। সো আমাদের কি ছিল যে সোডিঞ্জারের ওয়েভ ফাংশন আমরা লাস্ট দেখছিলাম, এটা সোডিঞ্জারের সমীকরণ। আমরা সোডিঞ্জারের সমীকরণ পর্যন্ত আগের ক্লাসে দেখছিলাম এবং সোডিঞ্জারের সমীকরণকে কিন্তু আমরা প্রতিপাদন করেছিলাম এবং সেখান থেকে আমরা অনেক ডিটেলস আলোচনা করেছিলাম। তোমরা যারা আগের লেকচারটা মিস করেছো বা আগের লেকচারটা করো না, তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো যে আগের লেকচারটা দেখে আসো। ওইখানে আমরা সোডিঞ্জারের ডিফারেন্ট ফাংশনগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম। আমরা সাই ফাংশনটাকে ডিটেলসে দেখছিলাম। আমরা ওই ডিটেলসে আজকে যাবো না, আমরা জাস্ট ওর কিছু বেসিক জিনিস দেখবো। যে এই যে আমরা সোডিঞ্জারের সাই ফাংশনটা নিয়ে কথা বলছি, সোডিঞ্জার তার ইলেকট্রনের যে ওয়েভ ফাংশন সেটাকে সে সাই দ্বারা রিপ্রেজেন্ট করছে এবং এই সাইয়ের মানটা সে কী দিয়েছিল? এ সাইন 2π/λ XYZ এরকম ছিল। XYZ মানে কি? এটা তিনটা তলে আছে, এটা এক্স তল, ওয়াই তল এবং জেড তল, তিনটা তলে সমানভাবে বিস্তৃত আছে, এরকম একটা সাই ফাংশন দিয়েছিল। এবং এই সাইটাকে কি বলা হয়? এটা কিন্তু আমরা কমপ্লেক্স ফাংশন বলে দিই। সাইটা কি দেখো, সাই কিন্তু একটা কমপ্লেক্স ফাংশন, তো এটা তোমাকে জানতে হবে, এটা কিন্তু একটা কমপ্লেক্স ফাংশন। তো কমপ্লেক্স ফাংশন বলতে কি বোঝায়? এটা হচ্ছে আয়োটার ফাংশন। সো আয়োটার ফাংশন হওয়ার ফলে আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো না, কারণ আয়োটার ফাংশন যারা, তাদেরকে সলভ করার জন্য দুই টাইপের অপারেটর লাগে। সো তোমরা অপারেটর জানো, তোমরা অপারেটরটা কি? অপারেটর হচ্ছে যারা কোনো একটা জিনিস অপারেট করতে পারে। যেমন দেখো এই যে আমরা সাইকে নির্ণয় করার জন্য সাইন ইউজ করতেছি, যে সাইন ফাংশনটা, সাইনটা হচ্ছে কি এখানে, সাইন হচ্ছে এখানে একটা অপারেটর। সো এরকম আমাদের সাইকে অ্যানালাইসিস করার জন্য আমাদের হ্যামিল্টনিয়ান অপারেটর নামে একটা অপারেটর লাগে, যেটা তোমাদের সিলেবাসে নাই। সো আমরা ওই দিকে আর যাবো না, আমাদের ওই আলোচনায় আমরা যাবো না। হ্যামিল্টনিয়ান অপারেটর, আইগেন ভেক্টর, আইগেন ভ্যালুস, ওইসব দিকে আমরা আজকে যাবো না, কারণ ওগুলো তোমাদের সিলেবাসে নেই, ওগুলো পড়ার তোমাদের অতটা দরকার হবে না। সো জাস্ট এতটুকু জেনে রাখতে পারো যে সাই হচ্ছে কি একটা কমপ্লেক্স ফাংশন। অ্যান্ড এই যে কমপ্লেক্স ফাংশন, এই কমপ্লেক্স ফাংশনটায় আমরা যদি এটা একটু ডিটেলসে যাই, তাহলে এখান থেকে আমরা ইলেকট্রনের পাওয়ার প্রবাবিলিটি সম্বন্ধে জানতে পারি। তোমরা জানো যে আগের লেকচারে আমরা বলেছিলাম যে সাইয়ের কিন্তু কোনো ভৌত তাৎপর্য নেই। এবং তোমার যদি কারো কোশ্চেন থাকে যে ভাই সাইয়ের কেন ভৌত তাৎপর্য নেই, সেটাও কিন্তু আমরা গ্রাফে দেখাইছি। যে এই যে সাইয়ের কিন্তু একটা স্পেশাল প্রপার্টিস কি জানো? সাইয়ের কিন্তু একটা স্পেশাল প্রপার্টিস, সেটা হচ্ছে সাইয়ের কোনো ভৌত তাৎপর্য নেই। তো সাইয়ের কোনো ভৌত তাৎপর্য নেই। এখন ভৌত তাৎপর্য কেন নেই? কারণ এটা একটা অবাস্তব ফাংশন, এটা একটা অবাস্তব ফাংশন এবং এটা কিন্তু আমার পজিটিভ অ্যান্ড নেগেটিভ উভয় অক্ষে বিস্তৃত, পজিটিভ অ্যান্ড নেগেটিভ উভয় অক্ষে বিস্তৃত হয়। এর কারণে আমরা কিন্তু আগের ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম যে কেন আমাদের সাই এর কোনো ভৌত তাৎপর্য নয়, কারণ এটা পজিটিভ নেগেটিভ উভয় অক্ষে বিস্তৃত এবং উভয় অক্ষে যখন একটা জিনিস বিস্তৃত থাকে, যখন একটা জিনিস নেগেটিভে চলে যায়, সো নেগেটিভে কিন্তু আমাদের এটার মান আসে না, মানে √/-1 এর কিন্তু কোনো ভ্যালু নাই। সো এর জন্য আমাদের সাইটার কোনো ভৌত তাৎপর্য নাই। বাট তুমি যদি সাইটাকে স্কোয়ার করো, তাহলে তুমি একটা গ্রাফিক্যাল মোশন পাও, যেটাকে আমি তোমাকে একটু এঁকে দেখাই। যে তুমি যদি সাইটাকে স্কোয়ার করো কখনো, তাহলে তুমি একটা গ্রাফিক্যাল মোশন পাও। আমরা একটু এটাকে কালারটা চেঞ্জ করে দিই। সো এটা একটা গ্রাফ আকার ট্রাই করি আমরা। সো মনে করো এই গ্রাফটা, এখন এই গ্রাফটা একটু বেশি বড় হয়ে গেছে, আমরা ছোটো করে নিই। সো এখানে আমরা একটা গ্রাফ আকার ট্রাই করবো।
সো গ্রাফটা কি হবে, গ্রাফটা হবে সাই স্কোয়ারের। দেখো সাইয়ের কোনো ভৌত তাৎপর্য নেই, বাট আমরা যদি সাই স্কোয়ারের একটা গ্রাফ চিন্তা করি, আসলে আমরা গ্রাফটা নিয়ে একটু আলোচনা করার ট্রাই করি। সো আমাদের আলোচনা করার শুরু করি একটু। সো এখন এই যে গ্রাফটা, এই গ্রাফে আমরা যদি একটু আলোচনা করা শুরু করি। সো ফার্স্ট অফ অল দেখো আমরা কার এগেনস্টে কার গ্রাফ আঁকবো, দেখো আমরা আঁকবো এবার সাই স্কোয়ারের এগেনস্টে। সো সাই স্কোয়ারের এগেনস্টে আমাদের যে রেডিয়াস আর এর একটা গ্রাফ আঁকবো। সো আমি তোমাদেরকে একটু আগে কি বললাম, একটু আগে আমরা বললাম যে সাইয়ের কোনো ভৌত তাৎপর্য নেই, বাট সাই স্কোয়ারে কিন্তু ভৌত তাৎপর্য আছে। কেন সাই স্কোয়ারে ভৌত তাৎপর্য আছে ভাইয়া? কারণ দেখো সাইয়ের ক্ষেত্রে গ্রাফটা নেগেটিভ কোঅর্ডিনেটে চলে যায়, বাট সাই স্কোয়ারের ক্ষেত্রে গ্রাফ কখনো নেগেটিভ কোঅর্ডিনেটে যায় না। সো তুমি যদি সাই স্কোয়ার গ্রাফটার দিকে একটু তাকাও, তাহলে এটার গ্রাফটা কীরকম হয়, কিছুটা এরকম হয় আমাদের। সো ফার্স্টে নিচে থেকে এভাবে উপরে উঠে, তারপর কি হয়, আচ্ছা আমি একটু ইলাবোরেটলি আঁকি ছবিটা। এরকম গ্রাফটা একটু উপরের দিকে উঠে আবার এরকম নিচের দিকে নেমে যায়। ওকে, সো তোমরা একটু এদিকে তাকিয়ে দেখো কি হচ্ছে এখানে। সো তোমাদের যদি আমি বলি, দেখো সাই স্কোয়ারের ফাংশনটা আসলে আমাদের কি আইডিয়া দেয়, সাই স্কোয়ার আমাদের কোন জিনিসের আইডিয়া দেয়, এটা আমাদেরকে বুঝতে হবে। সাই স্কোয়ার হচ্ছে একটা প্রবাবিলিটি, এটা হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। এটা আমাদেরকে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটাকে রিপ্রেজেন্ট করে। ওকে, মানে একটা জায়গায় তুমি ইলেকট্রন কতটুকু প্রবাবিলিটির সাথে পাবা, সেটার যে সম্ভাবনা, সেটাই হচ্ছে আমাদের সাই ফাংশন। সো মনে রাখবা যে আমাদের বোর পরমাণু মডেলে, একটু আমরা যখন আজকে লেকচারের ডিটেলসে যাব তখন দেখবো যে বোর পরমাণু মডেলে বিজ্ঞানী বোর কিন্তু অলরেডি একদম শিওরলি বলে দিয়েছিল যে আপনার ইলেকট্রনকে আমরা এখানে পেতে পারি। বাট যখনই আমরা সোডিঞ্জারের ইকুয়েশনে দেখলাম যেটা ওয়েভ ফাংশন চলে আসে, তখন আমরা দেখলাম যে একই সাথে এটা করা যায় না। সো দেখো এটা হচ্ছে রেডিয়াস। সো জিনিসটা হচ্ছে এরকম যে সাই স্কোয়ার হচ্ছে প্রবাবিলিটি, তাহলে দেখো ওয়াই এক্সিসে প্রবাবিলিটি যত উপরে যাবা প্রবাবিলিটি অত বাড়বে, মানে সম্ভাবনা অত বাড়বে আমার ইলেকট্রন পাওয়ার। আর দেখো এই যে রেডিয়াস, এখন তুমি গ্রাফটা একটু অ্যানালাইসিস করি আমরা, চলো গ্রাফটা যদি একটু আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাই যে দেখো এখানে যত তুমি নিউক্লিয়াসের কাছাকাছি, দেখো নিউক্লিয়াসে যত কাছাকাছি থাকতেছো তোমার কিন্তু ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কিন্তু কম হচ্ছে। বাট তুমি যদি এই পয়েন্টটা একটু দেখো, যে যতই তুমি মাঝখানের দিকে আসতেছো, তুমি যদি এই পয়েন্টের দিকে একটু তাকাও, এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টে কিন্তু আমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটা আমি বলতেছি সর্বাধিক। সো এই যে ডিটেলসে দেখো আমাদের ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটা কোথায় সর্বাধিক বলতেছি আমরা, এই যে মনে করো মাঝখানে। আবার তুমি দেখো তুমি যতই নিচের দিকে যাও, তুমি দেখো যতই তুমি নিচের দিকে যাও অতই কিন্তু তোমার সম্ভাবনা কমতে থাকে। তুমি দেখো এদিকটা, দেখো এদিকটায় কিন্তু আমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। আবার এদিকেও তুমি বেশি দূরে চলে গেলেও কিন্তু ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কম। বাট তুমি যদি দেখো যে মাঝখানের রেঞ্জটা, তুমি যদি মাঝখানের রেঞ্জটা খেয়াল করো, মাঝখানের রেঞ্জে কিন্তু ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটা বেশি। সো আমরা বলতে পারি যে নিউক্লিয়াস থেকে অনেক দূরেও যদি চলে যাও তাহলে কিন্তু ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাই। আবার তুমি যদি ইলেকট্রনের নিউক্লিয়াসে বেশি কাছে চলে আসো, তাহলেও কিন্তু আমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সো এই জিনিসটা তোমার বুঝতে হবে যে সাই স্কোয়ার তোমাকে একটা কথা বলে যে তুমি যে আমরা যে বোর পরমাণু মডেল একটা অরবিটাল বা মানে একটা শক্তি স্তরকে ফিক্সড ধরে নিই, শক্তি স্তরটা আসলে ফিক্সড কোনো পথ না যেখানে তুমি ইলেকট্রনকে পাবা। শক্তি স্তরটা হচ্ছে অনেক বড় একটা প্রশস্ত জায়গা যেখানে যে কোনো স্থানে ইলেকট্রন থাকতে পারে। অ্যান্ড এইখান থেকে আমাদের একটা কোশ্চেন আসে, যে এখান থেকে আমাদের আসে কোয়ান্টাম সংখ্যা। তাহলে এখন কথা আসে যে এই যে সাই স্কোয়ার, এখানে তাহলে আমরা ইলেকট্রন পাবো কোথায়? তাহলে কোশ্চেনটা আসে যে ইলেকট্রন তাহলে কোথায় থাকে, ইলেকট্রন পাবো কোথায়? সো এটা একটা ঝামেলা হয়ে পড়ে। আবার এই ইলেকট্রন পাবো কোথায় এর সাথে আরেকটা ঝামেলা হয় যে কোন ইলেকট্রনটার আমরা আইডিয়া নেব, এটা একটা ঝামেলা হয়ে পড়ে আমাদের। সো এই ঝামেলাটার সমাধান করতে আমাদের কোয়ান্টাম নাম্বার জিনিসটা আসে। আমি যদি তোমাদেরকে একটু চিত্র মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, দেখো মনে করো এটা একটা পরমাণু আঁকি আমি একটা, আসলে এটাকে আমরা একটু কালারটা ফিল করে দিই। সো হ্যাঁ, এই হচ্ছে একটা মনে করো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের কেন্দ্র করে আমরা যখন একটা শক্তি স্তর রাখি, চলো এটা হচ্ছে প্রথম শক্তি স্তর মনে করো, এটা হচ্ছে আমাদের মনে করো দ্বিতীয় শক্তি স্তর, এরপরে আমরা মনে করো তৃতীয় শক্তি স্তর আঁকি, একটা তিনটা শক্তি স্তর আঁকি। তাহলে মনে করো এটা সোডিয়াম বা অন্য কোনো পরমাণুর জন্য এটা আঁকতেছি আমরা। ওকে, সো এই হচ্ছে একটা পরমাণু মনে করো। এখন এই পরমাণুতে আমরা মনে করো ইলেকট্রনগুলো দিয়ে দিই। সো মনে করো যে প্রথমে এখানে কয়টা আছে, দুইটা ইলেকট্রন আছে। এখন এখানে কয়টা, এখানে মনে করো 8টা ইলেকট্রন দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8। আমি জাস্ট এরকম ভাগ করে, আর শেষ কক্ষপথে মনে করো দুইটা আছে, শেষ কক্ষপথে মনে করো আমার দুইটা ইলেকট্রন আছে। সো এই যে পরমাণুটা মনে করো, এই পরমাণুতে তুমি যদি বলো যে এই ইলেকট্রনটা মনে করো একটা নির্দিষ্ট ইলেকট্রনকে মার্ক করবা, তোমাকে যদি বলে যে এই ইলেকট্রনটার প্রপার্টিস, এই ইলেকট্রনের প্রপার্টিস বের করতে, বা এই ইলেকট্রনের বিভিন্ন ধরনের তুমি বৈশিষ্ট্য বের করবা, তখন তুমি আসলে এই ইলেকট্রনটাকে বুঝবা কীভাবে, মানে এতগুলো ইলেকট্রনের মধ্যে ইলেকট্রনটাকে ডিফারেন্সিয়েট করবা কীভাবে, এটা একটা সমস্যা। প্লাস এই ইলেকট্রনটা কোথায় আছে, কোন শক্তি স্তরে আছে, কীভাবে আছে, এগুলো সম্বন্ধে আইডিয়া জানা যায় না। তো এগুলো জানার জন্য আমরা করি কি, আমাদের যে এই যে সাই ফাংশনটা আছে, এই সাই ফাংশনটাকে একটু ডিটেলস অ্যানালাইসিস করতে যাই।
আর তুমি যখন এই সাই ফাংশনটাকে একটু ডিটেলস অ্যানালাইসিস করতে যাবা তখন তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। সো এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এই ইলেকট্রনের অবস্থানকে একদম ভালোভাবে জানার জন্য আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। সো এটাকে আমরা এখন দেখব। সো ফার্স্ট অফ অল বলে নিই কোয়ান্টাম সংখ্যাটা আসছে থেকে কোয়ান্টাম সংখ্যার যে মডেলটা মানে আমাদের পরমাণুর একটা ভালোভাবে বোঝার জন্য, পরমাণুটাকে ভালোভাবে বোঝার জন্য একটা ইলেকট্রন পরমাণুর কোথায় আছে, কোন শক্তি স্তরে আছে, কোন অ্যাঙ্গেলে আছে, এতটুকু সব কিছু ডিটেলসে জানার জন্য আমাদের মেইন যে জিনিসটা হেল্প করে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। সো আমরা যদি একটু দেখি, দেখো যে আমরা আমাদের রাদারফোর্ড কি করেছিল মনে আছে? রাদারফোর্ড কিন্তু একটা করেছিল যে সৌর মডেল নামে একটা মডেল দিছিল। সেই মডেলে সে বলছিল যে পরমাণু একটা গ্রহের সাথে তুলনা করতে পারো তুমি চাইলে। সো এরকমই তুমি চিন্তা করো, আমি তোমাদেরকে একটা দুইটা জিনিসের মধ্যে তুলনা করতে পারলাম যে চলো আমরা একটা পরমাণু মানে একটা ক্লোরিন পরমাণু আর সাথে সাথে একটা শনি উপগ্রহ মানে শনি গ্রহ, এই দুইজনের মধ্যে একটু তুলনা করি। তো তুমি যদি একটু দেখো যে শনি গ্রহর যে বলয়টা, এই বলয়টাও কিছু একটা শক্তি স্তরের মতন না? এদের মধ্যে আমি কমন কি দেখতে পাই দেখো, এই যে এটা আমাদের যে এই শনি আমাদের যে ইলেকট্রন মানে ইলেকট্রন যে কক্ষপথে আছে এটা একটা কক্ষপথ, আর এই শনির যে আমাদের এটা মানে বলয়টা সেটাও একটা কক্ষপথ বলা যায়। এটা কার কক্ষপথ? এটা হচ্ছে পাথরদের কক্ষপথ। সো এই যে কক্ষপথ বা অরবিট, আমরা এটাকে অরবিট বলে যাই একবার। সো এই যে আমাদের অরবিটটা, এখন তুমি দেখো যে এই যে অরবিট, এই অরবিটটা সেম। এখন একটা অরবিটে যেমন ইলেকট্রন আছে সেখানে শনির গ্রহের মধ্যে অনেকগুলো পাথর আছে। তাহলে তোমরা কি জানো যে শনি গ্রহের মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি পাথরগুলো একজন আরেকজনের সাথে ক্ল্যাশ হয়, মানে এই যে শনির যে বলয়, এই বলয়ে যে পাথরগুলো আছে এরা একে অপরের সাথে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষ হওয়ার ফলে শনিতে প্রায় উল্কা বৃষ্টি হয়, মানে এই পাথরগুলো উল্কা আকারে গ্রহের উপরে নিক্ষেপ পড়ে। সো তুমি চিন্তা করো এই সেম জিনিস যদি পরমাণুর ক্ষেত্রেও হইতো, পরমাণুতে যদি একই কক্ষপথে দেখো অনেকগুলো ইলেকট্রন আছে, যেমন এইটাই দেখো তুমি দ্বিতীয় কক্ষপথ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা ইলেকট্রন আছে। আটটা ইলেকট্রন যদি একে অপরের সাথে ক্ল্যাশ করে তাহলে কি হবে? তোমার একটা ইলেকট্রন আস্তে আস্তে গতি হারিয়ে নিউক্লিয়াসে পড়ে যাবে, কেউ বাইরে চলে যাবে, তাহলে পরমাণুটা অস্থিতিশীল হয়ে পড়বে না? তাহলে পরমাণুটা এরকম কি হয় পরমাণুতে কখনো যে পরমাণু অস্থিতিশীল হয়ে পড়লো? হয় না। কিন্তু কোশ্চেনটা হচ্ছে এইখানেই যে কেন একটা পরমাণু এতটা সুস্থিতিশীল, মানে পরমাণুতে এমন কি স্ট্রাকচার আছে যে ইলেকট্রনগুলো কখনো নিজেদের মধ্যে সংঘর্ষ হয় না বা অন্যদের সাথে কখনো সংঘর্ষে লিপ্ত হয় না। সো এই জিনিসটার অ্যান্সার হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। সো কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি এমন একটা সংখ্যা যে সংখ্যা আমাদেরকে ইলেকট্রন সম্পর্কে জানতে সাহায্য করে। সো ফার্স্ট অফ অল দেখি শক্তি কিছু কোশ্চেন আছে, দেখো আমাদের কিছু কোশ্চেন আসতে পারে আমাদের যে ফার্স্ট অফ অল যে পরমাণু কোন শক্তি স্তরে অবস্থান করে, এটা একটা লজিক্যাল কোশ্চেন যে পরমাণু কোন শক্তি স্তরে ইলেকট্রন অবস্থান করে। সেকেন্ড কোশ্চেন, উপশক্তি স্তরের আকৃতি কেমন, উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস কেমন। সো মনে রাখবো আমাদের চারটা কোশ্চেন আসে এখানে, নর্মালি আমাদের মনে চারটা টাইপের কোশ্চেন আসে এখানে। তো সেই চারটা কোশ্চেন কি কি সেটা নিয়ে একটু আমরা কথা বলি। সো ফার্স্ট অফ অল ফার্স্ট কোশ্চেন যেটা আসে আমাদের, ইলেকট্রন কোন শক্তি স্তরে বিদ্যমান? ইলেকট্রন কোন শক্তি স্তরে বিদ্যমান, এটা একটা কোশ্চেন আসে আমাদের। সো এটা আমাদের ফার্স্ট কোশ্চেন যে ইলেকট্রন কোন শক্তি স্তরে বিদ্যমান, মানে একটা ইলেকট্রনের অবস্থান জানার জন্য আমাদের কি কি টাইপের কোশ্চেন করতে পারি। ওকে, সো ফার্স্ট কোশ্চেন ইলেকট্রন কোন শক্তি স্তরে বিদ্যমান। সেকেন্ড কোশ্চেন আমাদের মাথায় যেটা আছে সেটা হচ্ছে এই যে ইলেকট্রন যে শক্তি স্তরে আছে এই শক্তি স্তরের আকার আকৃতি কেমন, এটা আমাদের মাথায় আসে সেকেন্ড কোশ্চেন যে শক্তি স্তরের আকার এবং আকৃতি এটা কেমন, এই কোশ্চেন আমাদের মাথায় আসে। যে শক্তি স্তরে আছে ইলেকট্রন এটা বুঝলাম, তাহলে শক্তি স্তর কোথায় আছে এটা জানার পর সেকেন্ড কোশ্চেন আছে শক্তি স্তরের আকার আকৃতিটা আমাদের কিরকম। থার্ড যে কোশ্চেনটা আসে, আচ্ছা শক্তি স্তরের আকার আকৃতি সম্বন্ধে জানলাম, দেন সমস্যা আসে যে ত্রিমাত্রিক দিক বিন্যাস, এই যে শক্তি স্তরটা ত্রিমাত্রিক দিক বিন্যাসটা কিরকম, মানে 3 ডাইমেনশনাল ওরিয়েন্টেশন। তাহলে 3 নম্বর কোশ্চেনটা আমাদের মাথায় যেটা আছে সেটা হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাস, আমাদের ত্রিমাত্রিক দিক বিন্যাসটা কেমন। আর 4 নাম্বারটা আছে এই যে দেখো শক্তি স্তর সম্পর্কে যখন আইডিয়া পেলাম কোন শক্তি স্তরে আছে, আকার আকৃতি কেমন, ত্রিমাত্রিক দিক বিন্যাস কেমন, এতগুলো সম্পর্কে যখন আইডিয়া পেয়ে গেলাম, দেন আমাদের মাথায় যেটা আছে সেটা হচ্ছে যে এর স্পিন কিরকম, মানে ইলেকট্রন কোন দিক থেকে ঘুরতেছে, ইলেকট্রন কোন দিক থেকে ঘুরতেছে এটা আমাদের মাথায় আসে মাঝে মাঝে, ইলেকট্রন কোন দিক থেকে ঘোরে। সো এই যে চারটা কোশ্চেন, এই চারটা কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে একবারে দেয় কে, এই চারটা কোশ্চেনের হোলসাম অ্যান্সার দেয় আমাদের কোয়ান্টাম সংখ্যা। এই চারটা কোশ্চেনের অ্যান্সারই আমরা পাই কোয়ান্টাম সংখ্যার দ্বারা। সো এই চারটা কোশ্চেনের ওয়ান স্টপ সলিউশন কি আমাদের, ওয়ান স্টপ সলিউশন হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। সো কোয়ান্টাম সংখ্যা কি, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের এমন একটা সংখ্যা যেটা আমাদের এই চারটা কোশ্চেনের অ্যান্সার দেয়।
এক কথায় বলতে গেলে ইলেকট্রন সমূহ কোন শক্তি স্তরে আছে, ওই শক্তি স্তরের আকার আকৃতি কিরকম, ওই শক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস কিরকম, ওই শক্তি স্তরে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে ঘুরতেছে, এত কিছু সম্বন্ধে আমরা আইডিয়া পাই। অ্যান্ড এই 4টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যা। সো এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। সো দেখো কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটাকে এটা আমাদের লাগবে, যে সংখ্যা দ্বারা পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি স্তরের আকার আকৃতি, উপশক্তি স্তরে ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং উপশক্তি স্তরে ঘূর্ণন সম্বন্ধে জানা যায়, তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। কয়েকটা জায়গায় পয়েন্ট আউট করতে হবে, সেটা কি? ফার্স্ট অফ অল আমরা কি জানি, শক্তি স্তরের আকার এবং শক্তি স্তরের আকৃতি, এই দুটো জিনিসের আইডিয়া পাই। এরপর কি হয়, আমাদের ত্রিমাত্রিক দিক বিন্যাস। ত্রিমাত্রিক দিক বিন্যাস কার? উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন। এই 4টা জিনিসের আমরা আইডিয়া যখন পাই যে সংখ্যা দ্বারা, সেটাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। অ্যান্ড আমি যদি বলি কোয়ান্টাম সংখ্যাগুলোকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। ওকে, কোয়ান্টাম সংখ্যা কয় ভাগে ভাগ করা যায়? এটাকে 4টা ভাগে ভাগ করা যায়। সো আসলে দেখে নিই, এই যে 4টা কোশ্চেন, এই 4টা কোশ্চেনের অ্যান্সার আমরা 4টা দেখতে পাই। ফার্স্ট অফ অল যেটা, যে কোন শক্তি স্তরে আমরা কোন শক্তি স্তরে ঘূর্ণায়মান, কোন শক্তি স্তরে ঘূর্ণায়মান, এই জিনিসটার আইডিয়া পাই কার দ্বারা? দেখো, এই জিনিসটার আইডিয়া পাই আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা। ওকে, কোন শক্তি স্তরে ঘূর্ণায়মান, এটার আইডিয়া পাই আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা। এরপরে যেটা আমাদের সেকেন্ডটা দেখে আসো, এরপরে আমাদের এই যে শক্তি স্তরের আকার আকৃতি, শক্তি স্তরে যে আমাদের আকার আকৃতি আছে, এই যে শক্তি স্তরটা দেখতে কিরকম, এই আকার আকৃতির সম্বন্ধে আইডিয়া পাই আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। সো এই যে জানতে হবে, সেকেন্ডটা কি আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। সো এক কাজ করি, বারবার কোয়ান্টাম সংখ্যা না লিখি, জাস্ট মেইনটা লিখে দিই, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, দেন আমাদের কি আসে দেখো 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাস। সো ত্রিমাত্রিক দিক বিন্যাস, ত্রিমাত্রিক দিক বিন্যাসটা পাওয়া যায় আমাদের ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। এটাকে কি বলে? আমাদের ম্যাগনেটিক অথবা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর এরপরে লাস্টে যেটা, যে ইলেকট্রনের ঘূর্ণন, লাস্টেরটা কি আমাদের ইলেকট্রনের ঘূর্ণন। সো ইলেকট্রনের ঘূর্ণন, এটার আইডিয়া আমরা কোত্থেকে পাই? দেখো, এটার আইডিয়া আমরা পাই স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা। সো এইখানে আমরা এটা ইলেকট্রনের ঘূর্ণন, এটার আইডিয়া আমরা কোত্থেকে পাই? এটার আইডিয়া পাই আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা। ওকে, সো স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই 4টা কোয়ান্টাম সংখ্যা। সো ফার্স্ট অফ দেখি আমরা একটু, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই 4টা কোয়ান্টাম সংখ্যা আমাদেরকে 4টা জিনিসের আইডিয়া দেয়। তো বুঝতে পারছি এটা। আবার একটু রিক্যাপ করে দেখো, আমাদের 4টা কোশ্চেন, যে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোন শক্তি স্তরে ঘূর্ণায়মান, এটা ফার্স্ট কোশ্চেন। এই কোশ্চেনটার অ্যান্সার দেয় আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। সেকেন্ডটা হচ্ছে এই শক্তি স্তরের আকার আকৃতি কিরকম, এটার আইডিয়া দেয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। থার্ড কোশ্চেন, আমাদের ইলেকট্রন সমূহ ত্রিমাত্রিক দিক বিন্যাস কিরকম, মানে 3 ডাইমেনশনাল ওরিয়েন্টেশনটা কিরকম, এটার আইডিয়া দেয় আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আর লাস্টেরটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন কিরকম, এটার আইডিয়া দেয় আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। সো এই 4টা কোয়ান্টাম সংখ্যা আমাদের 4টা জিনিসের আইডিয়া দেয়। আর আমি যদি একটু ডিটেলসে বলি, এই 4টা জিনিসকে আমরা 4টা এক্সট্রা জিনিস দ্বারা নোটেশন করি। প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমি একটু এখানেই বলে দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। ওকে, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা, এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা। কোনটাকে কি দ্বারা প্রকাশ করা সেটা মনে রাখবো। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা প্রকাশ করা হয়, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এটাকে এম দ্বারা, এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এন্ড এই যে 4টা কোয়ান্টাম সংখ্যা, এদের মধ্যে যে প্রথম 3টা, এই 3টা আমাদেরকে 3টা জিনিসের আইডিয়া দেয়, সেটা একটু দেখে নিয়ে আসো। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা আমাদের শক্তি স্তরের আইডিয়া দেয়। এখন শক্তি স্তর বলতে আমরা আসলে কি বোঝাই? শক্তি স্তর বলতে আমরা অনেক কিছু বোঝাই, শক্তি স্তর বলো, বা তুমি শেল বলো, বা তুমি অরবিট বলো, যেটাই বলো সেটাই বলতে পারো কিন্তু। সো এই জিনিসগুলোর সাথে কিন্তু পরিচয়, যে বৃত্তাকার শক্তি স্তরে ইলেকট্রন সমূহ ঘুরে, সেটার আইডিয়া দেয় এটা। সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাদের উপশক্তি স্তরের আইডিয়া দেয়, মনে রাখবা উপশক্তি স্তর। সো উপশক্তি স্তরটাকে এটা আমরা একটু পরে দেখবো, যে শক্তি স্তরের যে বিভক্তি, এটা হচ্ছে উপশক্তি স্তর। সো উপশক্তি স্তরের আইডিয়া আমাদের কে দেয়? উপশক্তি স্তরের আইডিয়া দেয় আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। অ্যান্ড এটার ইংলিশে কি বলে? এটাকে ইংলিশে বলা হয় সাবশেল বলতে পারো তুমি, আবার তুমি চাইলে সাব অরবিটও বলতে পারো।
তোমার ইচ্ছা, সাবশেল, সাব অরবিট, যেটাই তুমি বলো, কোনো সমস্যা নাই। অ্যান্ড লাস্টে যেটা মানে 3 নাম্বারটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটা আমাদের কিসের আইডিয়া দেয়? এটা আমাদের উপশক্তি স্তরের আইডিয়া দেয়, মানে উপশক্তি স্তরের আবার বিভক্তি, উপশক্তি স্তরের বিভক্তি, সেটাকে আমি কি বলি? সেটাকে আমি বলি উপশক্তি স্তর। বুঝতে পারছি এটা? এটাকে বলে উপশক্তি স্তর। সো এটাকে ইংলিশে কি বলবো? এটাকে বলে সাব অরবিট। তো এটাকে আমরা সাব অরবিট বলি। এই সাব অরবিট, এটার আবার আরেকটা নাম আছে। এটা আরেকটা নাম কি দেখো? এই সাব অরবিটকে আমরা বলি অরবিটাল। সো অরবিটালটা কি বুঝতে পারছি? উপশক্তি স্তর আর অরবিটাল দুইটা কিন্তু আলাদা জিনিস। আমাদের অনেকের এই জায়গাটা একটু মেসড আপ হয়ে যায় যে ভাইয়া উপশক্তি স্তরের সাথে অরবিটালকে আমরা মিলিয়ে ফেলি। সো এটা কি? এটা কিন্তু অরবিটাল। বুঝতে পারছি এটা? সো অরবিটাল জিনিসটা বোঝা গেছে। ফার্স্টে শক্তি স্তর, শক্তি স্তরের মধ্যে থাকে উপশক্তি স্তর, মানে শক্তি স্তরের বিভক্তি হচ্ছে উপশক্তি স্তর। উপশক্তি স্তরের বিভক্তি মানে উপশক্তি স্তর যে কয়েকটা ভাগে বিভক্ত, সেটাকে বলা হয় অরবিটাল বা উপশক্তি স্তর। সো এই 4টা জিনিস নিয়ে আমরা এখন একটু ডিটেলস আলোচনা করি। চলো, সো 4টা জিনিস সম্বন্ধে আমরা জানলাম। এই 4টা জিনিস আমরা একটু এখন ডিটেলসে দেখি। ফার্স্টে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রধান কোয়ান্টাম সংখ্যা একটু বলে দিই। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের কিসের আইডিয়া দেয়, সেই সব জিনিসগুলো আমাদের বুঝতে হবে একটু। সো ফার্স্ট কথাবার্তা আমরা একটু আগে এগুলো নিয়ে বলে আসছি হালকা পাতলা, এখন আমরা একটু এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। সো ফার্স্ট অফ অল, প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের কিসের ধারণা দেয়? এটা মনে রাখতে হবে, প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের শক্তি স্তরের ধারণা দেয়। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের শক্তি স্তরের ধারণা দেয়। বুঝতে পারছি? প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের কিসের ধারণা দেয়? শক্তি স্তরের ধারণা দেয়। এটা আমাদের ফার্স্ট কথা মনে রাখতে হবে, যেটা আমাদের। সো এই জিনিসটা আই গেস আমরা বুঝতে পারছি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কিসের আইডিয়া দেয়? শক্তি স্তরের আইডিয়া দেয়। সেকেন্ড আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, দেখো এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এন দ্বারা প্রকাশ করা হয়। সো প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা কোন অ্যালফাবেট দ্বারা প্রকাশ করি? স্মল এন। মনে রাখবা, স্মল এন, এটা কিন্তু ক্যাপিটাল এন না। এটা একটু মনে রাখতে হবে, এটা অনেকে আমরা ঝামেলা করি, যেটা কিন্তু ক্যাপিটাল এন না, এটা কিন্তু স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। এরপর আমাদের কিছু মনে রাখতে হবে, সেটা কি দেখো? এরপর আমাদের এন এর মানটা কত হয়? এন এর মানটা আমাদের মনে রাখতে হবে এখানে। সো আমাদের নেক্সট মনে রাখতে হবে যে এন এর মান কি। সো এই যে আমাদের এন দ্বারা প্রকাশ করা, এন এর মান কত হয়? এন এর মান হয় পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা, সেটা হচ্ছে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ডট ডট ডট, যে কোনো ন্যাচারাল নাম্বার হতে পারে। সো এটা কিন্তু আমরা একদিক থেকে বলতে পারি যে এই যে আমাদের এন এর সেটটা কি, এটাকে এভাবে বলতে পারি যে প্রধান কোয়ান্টাম সংখ্যার সেটটা কি হবে তাহলে। সো এটাও মনে রাখবো, মাঝে মাঝে আমাদের কম্পিটিশনাল এমসিকিউতে চলে আসতে পারে যে তাহলে ভাইয়া প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি আপনি এন দ্বারা প্রকাশ করেন, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা? এরকম মাঝে মাঝে কোশ্চেন আসে। সো আমরা বলতে পারি আমাদের যে প্রধান কোয়ান্টাম সংখ্যার সেট, সেটা কি হবে? প্রধান কোয়ান্টাম সংখ্যার সেট হবে আপনার এক্স সাজ দ্যাট এক্স ইজ, আচ্ছা এক্স দিয়ে না লিখি, এন দিয়ে লিখি, কারণ যেহেতু আমরা এন দিয়ে ধরছি তো এটাকে আমরা এন দিয়ে লিখি। এটা হবে এন সাজ দ্যাট এন ইজ এন ন্যাচারাল নাম্বার। সো এটা কিন্তু আমার প্রধান কোয়ান্টাম সংখ্যার সেট বলা যায়। সো বুঝতে পারছি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে যতটুকু জানার দরকার। এখন দেখো এখানে ওই সেম কথাগুলো এখানে বলা আছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের কি নির্দেশ করে? এটা আমাদের অরবিট বা শক্তি স্তরের আইডিয়া দেয়। সো এটা আমাদের কিসের আইডিয়া দেয়? এটা আমাদের অরবিট বা শক্তি স্তরের আইডিয়া দেয়। এবং এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, একটু আগে বলে আসছে এটা আমরা। এবং এন এর মান কি হবে? এন এর মান হবে 1 2 3 4, এরকম বিভিন্ন টাইপের মান হতে পারে, চলমান থাকবে, বাট এটা পূর্ণ সংখ্যা হবে, অলওয়েজ পূর্ণ সংখ্যা হবে, এবং এটা কিন্তু জিরো হতে পারবে না। সো এন এর মান কিন্তু আমাদের জিরো হতে পারে না, এটা মনে রাখতে হবে। এন এর মান আমাদের জিরো হতে পারে না, এটা মাঝে মাঝে আমাদের অপশনের দিকে একটু খেয়াল রাখতে হবে। জিরো কিন্তু এন এর মান হতে পারে না। সো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। সো এখন আসো, এই যে আমরা 1 2 3 4 ধরে নিলাম না, এদের আবার কোরেসপন্ডিং মান আছে। দেখো তুমি যখন বলো এন এর মান 1, এন এর মান 1 হলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি কে শেল। মনে রাখছো, এন এর মান 1 হলে সেটাকে আমরা কে শেল বলি। এন এর মান যদি 2 হয়, এন এর মান 2 হলে সেটাকে আমরা বলি এল শেল। এন এর মান যদি আমাদের 3 হয়, তাহলে আমরা সেটাকে কি বলি? সেটাকে আমরা বলি এম শেল। সো এরকম চলতে থাকবে। এর মান যখন আমাদের 4 হবে, সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো এন শেল। সো এরকম এক একটা অ্যালফাবেটিক্যাল মানে এক একটা নাম্বারের এক একটা শেল আছে। সো যেমন দেখো এই যে চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে যে কে কক্ষপথ মানে কি? কে শেল, সেখানে এন এর মান কত? 1। এল শেল, সেখানে এন এর মান 2। এম শেল, এন এর মান 3। এন শেল, এল এর মান 4। সো এই জিনিসগুলো তো মনে রাখতে হবে যে প্রত্যেকটা এন এর মানের জন্য কোরেসপন্ডিং একটা অ্যালফাবেট আছে, মানে ওই শেলটার একটা নাম আছে, কে এল এম এন এভাবে বলা হয়। সো আই গেস প্রধান শক্তি স্তর সম্বন্ধে আমাদের এতটুকু আইডিয়াই এনাফ।
এরপর আসে আমাদের সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা বা সহকারী কোয়ান্টাম নাম্বার। সো আগের মতো আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা কি সেগুলো আমি একটু আগে বলে দিই। সো আমরা এটা নিয়ে অনেক ডিটেলসে আলোচনা করবো, এটা নিয়ে আমাদের অনেক সমস্যা হয় অনেক স্টুডেন্টদের। সো আমরা ট্রাই করবো এটা অনেকটা ডিটেলসে যাওয়ার, সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা অনেকটা ডিটেলসে দেখার ট্রাই করবো একটু। সো আসো আমরা একটু আলোচনা করি। সো সহকারী কোয়ান্টাম সংখ্যা এটা আমাদের কিসের আইডিয়া দেয়? ফার্স্ট অফ অল এই জিনিসটা জানতে হবে, এটা আমাদেরকে উপশক্তি স্তরের ধারণা দেয়। মনে রাখবো প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যার কিছু বেসিক প্রপার্টিস মনে রাখতে হবে। সো এটা আমাদেরকে উপশক্তি স্তরের ধারণা দেয়। সো উপশক্তি স্তর মানে কি? উপশক্তি স্তর মানে কিন্তু সাব অরবিট, এই জিনিসটা মনে রাখবো। উপশক্তি স্তর মানে কিন্তু সাব অরবিট, উপশক্তি স্তর আর অরবিটাল কিন্তু এক না। অনেক স্টুডেন্ট আমরা এই জায়গাটা ঝামেলা করে ফেলবো, সো এর জন্য আমরা এটার নামটা মনে রাখবো, এটা কিন্তু সাব অরবিট বোঝানো হয়। সেকেন্ডলি আমাদের মনে রাখতে হবে এটাকে কি দ্বারা প্রকাশ করে? এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, স্মল এল। সো স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। মাঝে মাঝে কিন্তু এখানে আমাদের প্যাচ লেগে যায় যে ক্যাপিটাল এল বলতে কি বোঝায় আর স্মল এল বলতে কি বোঝায়। ওকে, সো তোমরা অনেকে খেয়াল রাখবা ক্যাপিটাল এল দ্বারা কি বোঝায় এবং স্মল এল দ্বারা কি বোঝায়। আমাদের বোর্ডে যখন কোশ্চেন আসে এটা কিন্তু অনেক ভালো একটা অনুধাবন কোশ্চেন, যে ক্যাপিটাল এল আর স্মল এল এর মধ্যে পার্থক্য কি। ক্যাপিটাল এলটা কি ভাই একটু দেখে আসি। দেখো ক্যাপিটাল এলটা হচ্ছে কি প্রধান মানে দ্বিতীয় শক্তি স্তর, ক্যাপিটাল এল দ্বারা বোঝানো হয় দ্বিতীয় শক্তি স্তর। আর স্মল এল দ্বারা কি বোঝানো হয়? স্মল এল দ্বারা বোঝানো হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই জায়গাটায় আমরা যাতে মেসড আপ না করে ফেলি। এখন কথা হচ্ছে এল তো বুঝলাম, এল এর মান কি হবে? আমাদের থার্ড জানতে হবে যে এল এর মানটা কি হবে। মনে রাখবা এল এর মান এন এর উপর নির্ভরশীল। সো এল এর মানটা আমাদের এন এর উপর নির্ভরশীল হয়, এল এর মান এন এর মানের উপর নির্ভরশীল। সো এরকম কি হয় দেখো, তাহলে এল এর মানটা কি হবে? এল এর মান হচ্ছে 0 হতে n-1 পর্যন্ত। এল এর মান 0 হতে n-1 পর্যন্ত হয়। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এল এর মান যদি 0 হতে n-1 হয় তাহলে এল এর ডিফারেন্ট মান পাওয়া যায় আমাদের। যেমন দেখো আমাদের যদি n = 0, n = 0 হলে আমাদের এল এর মান কত হয় বলো তো? n = 0 হলে এল এর মান হবে আমাদের 0। n = যদি 1 হয়, n = 1 হলে আমাদের এল এর মান কত হবে? তোমরা চিন্তা করো এল এর মান কি হবে? 0 হতে n-1 0। সো এরকম। আচ্ছা এন এর মান তো 0 হয় না, একটা জিনিস আমি একটু লিখছি কিন্তু তোমরা আগে বুঝতে পারছো যে ভাইয়া এন এর মান তো আপনি একটু আগে বলছেন 0 হবে না। সো এন এর মান তো 0 হবে না। সো এন এর মান 1 থেকে শুরু করো না। সো এন এর মান 1 হলে কি হবে? এন এর মান 1 হলে কিন্তু আমার এল এর মান হবে ভাইয়া 0। সো এন এর মান 1, এল এর মান 0। সো এরকম চলো বাকিগুলো লিখে ফেলি। তাহলে এন এর মান যদি 2 হয়, এন এর মান 2 হলে কি হবে? এন এর মান 2 হলে আমাদের এল এর মান কি হবে? এল এর মান হবে 0 and 1। এন এর মান যদি 3 হয় তখন কি হবে? এন এর মান যদি আমাদের 3 হয়, এন এর মান 3 হলে আমাদের এল এর মান কি হবে? এল এর মান হবে 0 1 2। অ্যান্ড এন এর মান যদি 4 হয়, এন এর মান 4 হলে কি হবে দেখি। এন এর মান যদি 4 হয় তাহলে আমাদের এল এর মান 0 1 2 3। সো এরকম পেলাম আমরা কার কয়টা উপশক্তি স্তর সেই সম্বন্ধে একটা আইডিয়া পেলাম। সো এই জিনিসগুলো আমাদের বেসিক, এগুলো মনে রাখতে হবে যে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা এটা আমাদেরকে, বা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা যেটাই বলো, এটা আমাদেরকে উপশক্তি স্তরের আইডিয়া দেয়। এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এল এর মান এন এর মানের উপর নির্ভরশীল। তাহলে এল এর মানটা কি? 0 হতে n-1 পর্যন্ত। তাহলে ভাইয়া এন যদি 1 হয় এল এর মান তাহলে 0 থেকে n-1 মানে 0। এন যদি 2 হয় তাহলে এল এর মান 0 and 1। এন যদি 3 হয় তাহলে এল এর মান 0 1 2। এন যদি 4 হয় তাহলে এল এর মান 0 1 2 3। সো বুঝতে পারছি আমরা, আই গেস আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আসো আমরা একটু এখানে লেখাগুলোতে আসি। সো ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে যেসব জিনিস মনে রাখতে হবে সেগুলো আমরা একটু আলোচনা করি। চলো ফার্স্ট অফ অল মনে রাখতে হবে যে সহকারী কোয়ান্টাম সংখ্যার ধারণা প্রবর্তন করে কে? বিজ্ঞানী সমারফিল্ড। খুবই ইম্পর্টেন্ট একটা ইনভেনশন সমারফিল্ডের। একটু পরে এটা নিয়ে আমরা আলোচনা করবো এখন, যে সমারফিল্ড আসলে কি এক্সপেরিমেন্টটা করছিল এবং তার ডিসকভারিটা কি ছিল এখানে। তো সমারফিল্ড কি বলে দেখো, সে শুধু বৃত্তাকার কক্ষপথে নয় বরং উপবৃত্তাকার কক্ষপথেও ইলেকট্রন পরিবহন করতে পারে। সো এটা কিন্তু খুবই বড় একটা যুগান্তকারী আবিষ্কার ছিল। সমারফিল্ড বলছে যে ইলেকট্রন শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে ঘুরবে না, ইলেকট্রন কিন্তু আপনার উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরতে পারে। সো এই জিনিসটা থেকে সে একটা নতুন কোয়ান্টাম সংখ্যার উদ্ভাবন করছে, সেটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। তোমাকে এটা নামটা মনে রাখতে হবে, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এবং এটার কিন্তু আরো অনেক নাম আছে, আমি তোমাকে কিছু নামগুলো বলি একটু। মানে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারও বলা হয়, এটাকে অনেকে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারও বলা হয়। সো এই নামগুলো তোমার লাগবে, কিন্তু এই নামগুলো তোমার লাগবে মাঝে মাঝে। ওকে, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা,
সহকারী কোয়ান্টাম সংখ্যা ডিফারেন্ট নাম কি হয়, যে সহকারী কোয়ান্টাম সংখ্যা হতে পারে, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা হতে পারে, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার হতে পারে, ডিফারেন্ট নাম থাকতে পারে। এই নামগুলো তোমার মনে রাখতে হবে, কারণ মাঝে মাঝে কোশ্চেন আসলে না আমরা স্টুডেন্ট আউলে যাচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা যেন কোনটা, এর জন্য কোনটার নাম কি হতে পারে, এক্সেপশনাল নাম, ওগুলো মনে রাখতে হবে। এরপরে আসি আমরা যে এটা আমাদের কিসের আইডিয়াতে, দেখো প্রতিটি শক্তি স্তরের একাধিক উপশক্তি থাকে যা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্দিষ্ট হয়, এবং এই কোয়ান্টাম সংখ্যাটা উপশক্তি স্তরের আকৃতি সম্বন্ধে আইডিয়া দেয়। সো উপশক্তি স্তরের আকৃতি সম্বন্ধে আইডিয়া দেয় কি আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা আইডিয়া, যেটা তোমাদেরকে বলে আসছি অলরেডি। উপশক্তি স্তরের আকৃতি সম্বন্ধে আইডিয়া দেয় এটা, কারণ আমাদের ফার্স্ট কোশ্চেনটা ছিল কি ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, সেকেন্ড কোশ্চেনটা ছিল শক্তি স্তরের আকার আকৃতি কিরকম। সো আকার আকৃতির আইডিয়া দেবে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। এরপরে আসে যে এগুলো বলা হয়েছে যে এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, এল এর মানটা এন এর মানের উপর নির্ভরশীল, এগুলো আমরা অলরেডি বলে আসছি। সো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যাওয়ার আগে আমরা একটু আরো কিছু নিয়ে আলোচনা করব। সো আসো আমরা একটু এখানে আরো কিছু ডিটেলসে আলোচনা করি একটু। সো আমরা এখানে একটু সমারফিল্ডের মতবাদটাকে নিয়ে একটু আলোচনা করব। দেখো আমরা এখানে আমাদের সমারফিল্ডের তত্ত্বটাকে নিয়ে আলোচনা করব। সমারফিল্ডের তত্ত্ব। সো সমারফিল্ড সে আলটিমেটলি বোরের স্টুডেন্ট ছিল। বোর সমারফিল্ড এটা কেন জানো, এটাকে অনেকে আমরা বোর সমারফিল্ড তত্ত্ব বলে থাকি। সো বোর সমারফিল্ড তত্ত্ব বলা হয় এটাকে, বাট আমি জাস্ট সমারফিল্ড তত্ত্বটাই লিখলাম। সমারফিল্ড তত্ত্বে আসলে বলছে কি, দেখো আমাদের বিজ্ঞানী বোর কি বলছে আর সমারফিল্ড কি বলছে, এদের দুইটার জিনিসটা বুঝতে হবে। সো বোর কি বলছে দেখো এরকম, বোর বলছে, আচ্ছা আমি ফার্স্ট একটা ছোট নিউক্লিয়াস এঁকে নেই। সো মনে করো এটা একটা নিউক্লিয়াস, ওকে। সো এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে ঘিরে মনে করো আমার একটা, এটা মনে করো একটা শক্তিস্তর। শক্তিস্তরটাকে আমি আরেকটু বড় করে দিই, দেখো আমরা জিনিসটা বোঝার ট্রাই করি একটু। সো এই হচ্ছে একটা পরমাণু। সো এটা এভাবে পরমাণুটাকে আমাদের ধরা হয়েছে, ওকে। সো এটা যদি একটা পরমাণু হয়, সো বোর বলছে কি আমাদের বৃত্তাকার কক্ষপথ থাকে, বোর কিন্তু কক্ষপথটাকে বৃত্তাকার বলছে। সো যদি বৃত্তাকার কক্ষপথ হয় তাহলে দেখো আমরা যদি এখান থেকে একটা জিনিস চিন্তা করে, দেখো এখান থেকে তুমি একটা রেডিয়াস টানো, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ। সো এই বৃত্তটা ব্যাসার্ধ, এখান থেকে তুমি যে কোনো অ্যাঙ্গেলে কোণ টানো, তুমি এখান থেকে যে কোনো অ্যাঙ্গেলে কোণ টানো। মনে করো তুমি এই অ্যাঙ্গেলে একটা কোণ নিলা, ওকে। আবার তুমি মনে করো তুমি এই অ্যাঙ্গেলে একটা কোণ নিলা, তুমি দুইটা কোণ হিসাবে একটু চিন্তা করে দেখো। সো দুইটা যে তুমি কোণ নিলা, এই দুইটা কোণের মধ্যে আমরা যদি তোমাকে একটু বোঝানোর ট্রাই করে, দেখো এখানেও ব্যাসার্ধ আর, মনে করো এটাও ব্যাসার্ধ আর, এখানে কোণটা কত হয়েছে ভাইয়া, এখানে কোণটা হয়েছে থিটা, ওকে। বা এখন দেখো, বা এটাকে মনে করো θ1 নাম দিই, এটাকে আমরা θ1 নাম দিই। এখন দেখো সেকেন্ড যে কোণটা, এই যে কোণটা, এটারও ব্যাসার্ধ কত, এটারও ব্যাসার্ধ আর না, বাট এখানে কোণটা কত, দেখো এখানে কোণটা কিন্তু θ2, মানে θ1 আর θ2 কি সেম বলো তো তোমরা একটু চিন্তা করে, θ1 আর θ2 কিন্তু কখনোই সেম হবে না। সো এটা ছিল বোরের মডেলটা। দেখো বোরের মডেলে আমরা কক্ষপথটাকে কোন আকারে ধরে নিয়েছি, আমরা কিন্তু বোরের মডেলটা দেখো আমরা লিখে দিই, এটা হচ্ছে বোর তত্ত্ব মতে, এটা হচ্ছে আমাদের বোর তত্ত্ব মতে। সো বোর তত্ত্ব মতে আমরা কি জানি, দেখো বোর তত্ত্ব মতে আমরা বলতে পারি বৃত্তাকার কক্ষপথ। বোর কিন্তু এটাই বলছে যে কক্ষপথগুলো হচ্ছে বৃত্তাকার কক্ষপথ। এখন বৃত্তাকার কক্ষপথ বোর এটা বইলা গেছে। সো বৃত্তাকার কক্ষপথ হলে দেখো ওর কিন্তু ব্যাসার্ধ সেম থাকে, তুমি যেখানেই যাও, তুমি যে অ্যাঙ্গেলই নাও না কেন ব্যাসার্ধ সেম থাকে। সো ব্যাসার্ধ সেম, ঝামেলা হয় কার উপর, ঝামেলা হয় কিন্তু থিটার কারণে। সো বুঝতে পারতেছি আমরা এই জিনিসটা, যে সমারফিল্ডের তত্ত্বর আগে আমাদের বোরটা একটু বুঝতে হবে। বোর বলছে কি, বোর বলছে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। সো বৃত্তাকার কক্ষপথে যদি ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে তাহলে কিন্তু দেখো ওদের তুমি যেখানেই যাও রেডিয়াস কিন্তু সেম থাকে, মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরত্বটা সেম, বা জাস্ট থিটাটা চেঞ্জ হচ্ছে এখানে কিন্তু। তাহলে এখানে আবার আমাদের দেখো সমারফিল্ড কি বলছে, এখন আসলে সমারফিল্ডেরটা আগে বলি তাহলে আর একটু ডিটেলস বলবে। সমারফিল্ড বলছে কি যে না, আপনার এই কথাটাই না, আমাদের শক্তি স্তরটা বৃত্তাকার না, শক্তি স্তরটা কিছুটা উপবৃত্তাকার হয়। সমারফিল্ড বলছে কিছুটা এরকম কথাবার্তা যে আপনার এটা বৃত্তাকার না, এটা আপনার উপবৃত্তাকার হয়। সো সে এটাকে এভাবে করছে। দেখো আমি আরেকটা একটু নিয়ে নিই, আমরা একটা নিউক্লিয়াস এঁকে নিই। সো আমরা একটা নিউক্লিয়াস আঁকছিলাম, আরেকটা নিউক্লিয়াস নিই। তো সে বলছে কি যে আমাদের কক্ষপথটা আসলে বৃত্তাকার না, কক্ষপথটা হয় উপবৃত্তাকার। মনে করো এটা এই যে, সে বলছে এরকম উপবৃত্তাকার কক্ষপথ হলে উপবৃত্তাকার কক্ষপথে দুইটা উপকেন্দ্র থাকে। তোমরা যারা ম্যাথের কনিক্স অধ্যায়টা পড়বা, কনিক্স অধ্যায়টা পড়লে তোমরা উপবৃত্ত সম্বন্ধে ডিটেলসে জানতে পারবা। তো উপবৃত্তের দুইটা কেন্দ্র থাকে, এখানে একটা ওখানে একটা। সো মনে করো এই একটা কেন্দ্রে আমাদের নিউক্লিয়াসটা আছে, ওকে। এখন তুমি যদি চিন্তা করো, এখন একটু দেখো, এখন যদি আমরা একটু এটার জন্য ব্যাসার্ধ আঁকার ট্রাই করি, মনে করো এই নিউক্লিয়াস থেকে আমি একটা রেখা টানলাম এদিকে, ওকে। এটা এর সাপেক্ষে আমি এই একটা রেখা কোণ নিলাম,
আবার মনে করো এখানে আরেকটা কোণ নিয়ে আসো, এখানে মনে করো আরেকটা কোণ নিলাম, দুইটা কোণ নিলাম। ওকে, এখন একটু খেয়াল করো, একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে এখানে তুমি। এই যে দুইটা রেখা নিলা তুমি, এখন একটু চিন্তা করো তো, এখানে ব্যাসার্ধটা যেটা মনে করো, এখানে যদি ব্যাসার্ধ হয় R1, আর এটা যদি তোমার এখানে কেন্দ্রে θ1 কোণ উৎপন্ন করে, এখানে ব্যাসার্ধটা কি সেম আছে? ব্যাসার্ধটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, R2 হয়ে গেছে, এখানে কিন্তু কোণটা θ2 হয়ে গেছে। সো একটু দুইটা জিনিস পাশাপাশি, এতক্ষণ আঁকা আঁকিতে সময় নষ্ট হয়েছে, একটু দেখো। বোর তত্ত্ব মতে বোর কি বলছে, বিজ্ঞানী বোর বলছে যে আপনার শক্তি স্তরটা বৃত্তাকার, শক্তি স্তর বৃত্তাকার হলে দেখো ব্যাসার্ধ, তুমি দেখো একটা রেখা ফিক্স ধরো, তুমি এখান থেকে যাত্রা শুরু করো, এখান থেকে যাত্রা শুরু করো, তুমি যে এই বিন্দুতে যাও, এই বিন্দুতে গেলে কি ব্যাসার্ধ সেম, এখান থেকে তুমি এই বিন্দুতে আসো ব্যাসার্ধ সেম, এই বিন্দুতে আসো ব্যাসার্ধ সেম, তুমি যেখানেই যাও না কেন ব্যাসার্ধ কিন্তু তোমার সেম থাকে, তুমি সেম ব্যাসার্ধ, জাস্ট তোমার কি কোনটা চেঞ্জ হচ্ছে, তুমি কোন বড় ছোট করতেছো। বাট তোমার সমারফিল্ড কি বলছে, সমারফিল্ড বলছে শক্তিস্তর বৃত্তাকার না, শক্তিস্তরটা উপবৃত্তাকার। উপবৃত্তাকার হওয়ার ফলে কি হয়, তুমি যখন এই বিন্দুতে থাকো তখন তোমার ব্যাসার্ধ হয় একটা, তুমি এই বিন্দুতে আসলা ব্যাসার্ধ হয় আরেকটা, তুমি এই বিন্দুতে আসলা ব্যাসার্ধ কিন্তু আরেকটা। সো দেখছো প্রত্যেকটা জায়গায় তোমার ব্যাসার্ধও চেঞ্জ হচ্ছে, সাথে কোণও চেঞ্জ হচ্ছে। তো এটাকে আমরা বলি সমারফিল্ড তত্ত্ব। সমারফিল্ড আসলে এই কথাটাই বলছে। সো সমারফিল্ড মতবাদ অনুযায়ী আমরা এই জিনিসটাকে বুঝতে পারি। সমারফিল্ড মতবাদ আমাদেরকে এই জিনিসটা সম্বন্ধে একটা আইডিয়া দেয়, সেটা হচ্ছে কি যে ভাইয়া কক্ষপথ বৃত্তাকার না, সে বলছে উপবৃত্তাকার কক্ষপথ। সো উপবৃত্তাকার কক্ষপথ এটা আসলে আমাদের কোন জিনিসটার আইডিয়া দেয় সেটা একটু বোঝার ট্রাই করে আসো। সো উপবৃত্তাকার কক্ষপথ, আর উপবৃত্তাকার কক্ষপথটা হবে কি হবে না এটা নিয়ে একটু আলোচনা করি। সো তোমরা জানো বোর মডেলের সীমাবদ্ধতা ছিল কিছু, বোর মডেলে কিছু সীমাবদ্ধতার মধ্যে ফার্স্ট সীমাবদ্ধতাই ছিল কক্ষপথ সে বৃত্তাকার বলছিল। অ্যান্ড বৃত্তাকার কক্ষপথ উপবৃত্তাকার কক্ষপথ এর মধ্যে অতটা ডিফারেন্স নাই, কারণ কি তুমি যদি নর্মাল দেখো, নর্মাল আমাদের যে স্পেকট্রোস্কোপিক যন্ত্র বা যার মাধ্যমে আমরা বর্ণালী বীক্ষণ যন্ত্র, তুমি সাধারণ বর্ণালী বীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখো তাহলে দেখবা বৃত্তাকার কক্ষপথ ইলেকট্রনের যে শক্তি, উপবৃত্তাকার কক্ষপথ ইলেকট্রনের সেম শক্তি। বাট তুমি যদি একটু পাওয়ারফুল স্পেকট্রোস্কোপি নাও বা পাওয়ারফুল অ্যানালাইজার নাও, তোমার স্পেকট্রোস্কোপিটা যদি শক্তিশালী স্পেকট্রোস্কোপি হয় বা বর্ণালী বীক্ষণ যন্ত্রের ক্ষমতা যদি বেশি হয়, তখন তুমি দেখবা যে বৃত্তাকার কক্ষপথের জন্য এক টাইপের শক্তি পাওয়া যায়, উপবৃত্তাকার কক্ষপথের জন্য এক টাইপের শক্তি পাওয়া যায়। সো এখান থেকে সমারফিল্ড বলল যে এই যে তুমি দেখো, এই যে বোরের কথাটা, বোরের তত্ত্ব মতে দেখো আমাদের কিন্তু জাস্ট ইলেকট্রনকে ব্যাখ্যা করার জন্য আমাদের একটা স্বাধীনতা লাগে। সো এটাকে বলা হয় একমাত্রার স্বাধীনতা। কারণ দেখো একমাত্রার স্বাধীনতা কি, দেখো একটু যে এখানে ভাই আর ফিক্সড, এখানে আর ফিক্সড, কিন্তু আর ফিক্সড বাট থিটাটা চেঞ্জ হচ্ছে। সো এটাকে বলা হয় একমাত্রার স্বাধীনতা, যেখানে শুধুমাত্র আরটা ফিক্সড। দেখো আমি লিখে দিই, একমাত্রার স্বাধীনতা মানে কি, এখানে এখানে হচ্ছে আর ফিক্সড বাট থিটা চেঞ্জ হয়, আর ফিক্সড কিন্তু থিটাটা চেঞ্জ হয়, বুঝতে পারছি। আর সমারফিল্ডের তত্ত্বমতে, সমারফিল্ডের তত্ত্বমতে এখানে কি বলা যায় বলতো, সমারফিল্ড তত্ত্বমতে কিন্তু এটা হচ্ছে দ্বিমাত্রিক, এটাকে বলা হয় দ্বিমাত্রিক বা দুই মাত্রার, এটাকে আমরা বলি দ্বিমাত্রিক স্বাধীনতা। দ্বিমাত্রিক স্বাধীনতাটা কি দেখো, দ্বিমাত্রিক স্বাধীনতাটা হচ্ছে ভাইয়া ও আপনার আরও পরিবর্তন করতে পারে, ও আপনার থিটাও চেঞ্জ করতে পারে, যে আর চেঞ্জ হওয়া পসিবল, আর ও চেঞ্জ হয় সাথে সাথে থিটাও চেঞ্জ হয়। তাহলে তুমি চিন্তা করো, এখান থেকেই আমাদের মূলত কোয়ান্টাম সংখ্যাটার উৎপত্তি হয়েছে। দেখো সমারফিল্ড মতবাদটা আমি কেন পড়ালাম তোমাদেরকে, এখানে তুমি বুঝতে পারবে যে সহকারী কোয়ান্টাম সংখ্যা আসতে কোত্থেকে। সো দেখো বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন নির্দিষ্ট শক্তি স্তরে আছে। সো এটাকে ব্যাখ্যা করার জন্য শুধুমাত্র একটা কোয়ান্টাম সংখ্যাই এনাফ। সেই একটা কোয়ান্টাম সংখ্যা কি হয় আমাদের এখানে, যে আমাদের একটা কোয়ান্টাম সংখ্যা হলে হয়ে যায়, সেই একটা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। সো বোর পরমাণু মডেল আমাদেরকে প্রধান কোয়ান্টাম সংখ্যার আইডিয়া দেয়। সো তোমাদের মনে আছে কিনা, আমরা যারা বোর পরমাণু মডেলের ক্লাসটা করেছিলাম, বোর পরমাণু মডেলের ক্লাসটা যারা আমরা করেছিলাম তাদের মনে আছে যে সেখানে কিন্তু আমরা প্রথম যে শক্তি স্তর সম্পর্কিত মতবাদ, আমাদের যে শক্তি স্তর সম্পর্কিত মতবাদটা ছিল, সেখান থেকে কিন্তু আমরা দেখছি যে এখান থেকে আমরা প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যার একটা আইডিয়া পাই। সো একটু খেয়াল করি আমরা যে বোর পরমাণু মডেল আমাদেরকে কোন জিনিসের আইডিয়া দেয়, এটা আমাদেরকে প্রধান কোয়ান্টাম সংখ্যার আইডিয়া দেয়। এবং সমারফিল্ড মডেলটা আমাদের, দেখো সমারফিল্ড মডেলে আমাদের কি দেখা যায়, উপবৃত্তাকার কক্ষপথ হওয়ার কারণে আরও চেঞ্জ, মানে ব্যাসার্ধ, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব, এক কথা বলতে গেলে ব্যাসার্ধ যেটাকে আমরা বলতেছি, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে এবং থিটাটাও চেঞ্জ হচ্ছে। তো থিটা আর দুইটা একসাথে চেঞ্জ হওয়ার কারণে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য বা এটাকে তোমার কি বলা যায়, এটাকে তোমার ভিজুয়ালাইজ করার জন্য দুই টাইপের কোয়ান্টাম সংখ্যা লাগে। সো এখানে তোমার কি কি লাগে দেখো, এখানে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যাও লাগে, সাথে সাথে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যাও লাগে।
সো বুঝতে পারছি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার উদ্ভবটা কোত্থেকে হয়েছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা উদ্ভবটা হয়েছে এই সমারফিল্ড মডেল থেকে। কারণ সমারফিল্ড বলছে যে যখন তোমার উপবৃত্তাকার কক্ষপথ হবে তখন কিন্তু তোমার দ্বিমাত্রিক একটা স্বাধীনতা চলে আসবে, এবং যখনই আমার দ্বিমাত্রিক স্বাধীনতা চলে আসে ভাইয়া, দ্বিমাত্রিক স্বাধীনতা যদি একবার চলে আসে তখন তোমার ওই শক্তি স্তরটাকে এক্সপ্লেন করার জন্য একটা এক্সট্রা প্যারামিটার লাগে, এবং এই এক্সট্রা প্যারামিটারটাই কি, এক্সট্রা প্যারামিটারটাই বা এক্সট্রা আমাদের যে মডুলেটর সেটাই হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আই গেস সহকারী কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারটা আমরা বুঝতে পারছি যে কেন সহকারী কোয়ান্টাম সংখ্যাটাকে আবিষ্কার করা হয়েছে। এখন আমরা একটু দেখবো সহকারী কোয়ান্টাম সংখ্যার যে নামকরণটা। এই যে তোমাদেরকে একটু আগে আমি বলে আসলাম, আসো আমরা একটু এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে আরেকটু পড়ি। তোমাদেরকে ফার্স্ট স্লাইডটা আমি একটু আগে একটা জিনিস নিয়ে আলোচনা করছি যে এন এর মান হলে এল এর মান নির্ণয় করো। ওকে, একটু লিখে নিই আমরা এটা। সো এই দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। সো আমরা একটু আগে দেখে আসি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা প্রকাশ করি এল দ্বারা প্রকাশ করা হয়। সো ভাই এটাকে যদি আমরা এল দ্বারা প্রকাশ করি এবং আমরা দেখছি যে এল এর মানটা আমার এন এর মানের উপর ডিপেন্ড করে। ওকে, এল এর মানটা এন এর মানটা এল এর মানটা এন এর মানের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে দেখো, এখানে আমরা একটা জিনিস বলবো যে এল এর যে ডিফারেন্ট ডিফারেন্ট মান আছে, দেখো এল ইজ ইকুয়াল টু 0 হলে সেটাকে আমরা কি বলি মনে রাখবা, এল ইজ ইকুয়াল টু 0 হলে সেটাকে আমরা বলি এস উপশক্তি স্তর। এল ইজ ইকুয়াল টু 0 হলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা এস উপশক্তি স্তর বলি বা এস সাবশেল বলি। ওকে, সো এল ইজ ইকুয়াল টু 1 হলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলি পি উপশক্তি স্তর। এল ইজ ইকুয়াল টু 2 হলে সেটাকে আমরা বলি কি ডি উপশক্তি স্তর। এল ইজ ইকুয়াল টু 3 হলে সেটাকে আমরা বলি এফ উপশক্তি স্তর। এরকম আমাদের এল ইজ ইকুয়াল টু 4ও হইতে পারে, 5ও হইতে পারে, তখন ওগুলো আমাদের জিএইচ ওগুলো চলে আসে, বাট ওগুলো আমাদের কোনো দরকার হয় না। মানে জিএইচ আমাদের নর্মালি এই এখনকার পড়াশোনার মধ্যে এখনও লাগে না, ভবিষ্যতে যদি অন্য অন্য অনেকগুলো মৌল আবিষ্কার হয় তখন আমাদের লাগতে পারে। ওকে, সো আপাতত আমাদের ওগুলোর দরকার নেই। সো এতটুকু আমাদের জানা এনাফ যে ভাইয়া এল এর যে কোরেসপন্ডিং মান, এল এর মান 0 হলে সেটাকে আমরা কি বলবো, এস উপশক্তি স্তর। এল এর মান 1 হলে পি উপশক্তি স্তর। এল এর মান 2 হলে ডি উপশক্তি স্তর। এল এর মান 3 হলে এফ উপশক্তি স্তর। এতটুকু আই গেস আমরা বুঝতে পারছি। এখন আসো, তাহলে একটু আগে আমরা যে দেখছিলাম এন এর সাথে এল এর কানেকশন, ওই কানেকশনটা আবার টানি দেখো একটু। তাহলে আমরা বলতে পারি ভাইয়া এখানে একটু দেখি যে এন ইজ ইকুয়াল টু 1 হলে, এন ইজ ইকুয়াল টু 1 হলে আমরা একটু আগে বলছিলাম যে এল ইজ ইকুয়াল টু কত হয় ভাইয়া, 0 হতে n - 1 পর্যন্ত। কারণ আমরা জানি এন এর সাথে এল এর একটা কানেকশন আছে, সেটা কি, এন এর সাথে এল একটা কানেকশন, যে এল ইজ ইকুয়াল টু কি হবে, এল ইজ ইকুয়াল টু হবে আপনার 0 হতে n - 1 পর্যন্ত। 0 হতে n - 1 পর্যন্ত এটা হচ্ছে আপনার মানটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে এল এন ইজ ইকুয়াল টু 1 হলে এল ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে উপশক্তি স্তরটা হয় কি, এল ইজ ইকুয়াল টু 0 মানে কি আমাদের, এল ইজ ইকুয়াল টু 0 মানে কি আমাদের এস সাবশেল না, তাহলে এস সাবশেল। তাহলে এটাকে আমরা বলতে পারি, দেখো এটাকে আমরা বলি 1s, এটাকে আমরা বলতে পারি 1s। বুঝতে পারছি এই জিনিসটা? তো ফার্স্টে আসলো আমাদের 1s উপশক্তি স্তর। সো এরপরে এরকম আমরা আরোগুলো বানাইতে পারি, চলো বাকিগুলো বানিয়ে ফেলি। তাহলে ভাইয়া এন ইজ ইকুয়াল টু যদি 2 হয়, এন ইজ ইকুয়াল টু 2 হলে কি হবে আমাদের, এন ইজ ইকুয়াল টু যখন 2 হবে তখন আমরা এল ইজ ইকুয়াল টু কি বলতে পারি, 0 হতে n - 1, তাহলে 0 এবং 1। তাহলে 0 এবং 1 যদি হয় আমরা 0-র জন্য কোরেসপন্ডিং কি পাই, দেখো 0 বলতে আমরা কি বুঝি, এস, আর 1 বলতে কি পি। তাহলে এটা হচ্ছে এস আর এটা পি। সো অ্যাজ আ রেজাল্ট আমাদের এন ইজ ইকুয়াল টু 2 হলে আমরা কি পাই ভাইয়া, এখানে আমরা পাই 2s আর 2p। বুঝতে পারছি তাহলে যে এন ইজ ইকুয়াল টু 2 হলে আমরা দুইটা উপশক্তি স্তর পাই, 2s পাই অ্যান্ড 2p পাই। দেখো আমরা কিন্তু একদম বেসিক থেকে ডিটেলস সব কিছু দেখবো, সো স্টে টিউনড। সো এরপরে দেখো আমাদের n ইজ ইকুয়াল টু যখন 3 হয়, n ইজ ইকুয়াল টু 3 হলে কি হয় তোমরা নিজেরাই আই গেস বলতে পারতেছো যে n ইজ ইকুয়াল টু 3 হলে আমরা l ইজ ইকুয়াল টু কি হবে, l ইজ ইকুয়াল টু 0 1 2, এই তিনটা মান পাবো আমরা। তাহলে l ইজ ইকুয়াল টু 0 1 2, তাহলে 0-র জন্য আমরা কি বলি, 0 কে আমরা বলি s, 1 কে আমরা বলি কি p, এবং 2 কে কি বলি আমরা spd। তাহলে দেখো এখানে কি 3-র জন্য পাইছি না আমরা এই তিনটা মান, তাহলে 3-র জন্য আমরা পাইছি, তাহলে এখানে কি হবে, এটা হবে 3s 3p অ্যান্ড 3d। তাহলে এই তিনটা পাবো আমরা তৃতীয় শক্তি স্তরে। তাহলে তৃতীয় শক্তি স্তরে কি কি সম্ভব, 3s 3p 3d, এই তিনটা সম্ভব। তাহলে 3-এরটা গেল, আসো তাহলে 4-এরটা করে দেখি আমরা। তাহলে 4-এরটা করলে কি হয় ভাইয়া, 4-এরটা করি চলেন। ওকে, তাহলে 4-এরটা করি। 4-এরটা কি, যদি আমার n ইজ ইকুয়াল টু 4 হয়, n ইজ ইকুয়াল টু 4 হলে, n ইজ ইকুয়াল টু 4 হলে আমার l এর মান কত হবে, l এর মান হবে 0 1 2 3, এই চারটা মান আসবে আমাদের। এই যে 0 1 2 3, তাহলে এই চারটা কোরেসপন্ডিং মান কাকে কাকে নির্দেশ করে,
0 হলে আপনার এস, 1 হলে আপনার পি, 2 হলে আপনার ডি, আর 3 হলে কি হয় এফ। 4টা পেলাম। তাহলে 4 এর জন্য 4টা পাইছি। তাহলে আমাদের উপশক্তি স্তরগুলো কি কি হবে? উপশক্তি স্তরগুলো হবে 4s, 4p, 4d অ্যান্ড 4f। তাহলে এই 4টা উপশক্তি স্তর আমরা পাবো 4s, 4p, 4d, 4f। বুঝতে পারছি এটা? তো এই হচ্ছে আপনার যে ডিফারেন্ট n এর মানের জন্য কি কি উপশক্তি স্তর পাওয়া যায়। তাহলে যদি বলা যায় প্রথম শক্তি স্তর n = 1 মানে কি বলো? n = 1 মানে কি? প্রথম শক্তি স্তর। তাহলে ভাই প্রথম শক্তি স্তরে আমরা কি কি পাই? প্রথম শক্তি স্তরে আমরা পাই এই 4টা। তো এখানে বলে দেখো n = 1 মানে কি? n = 1 মানে হচ্ছে আমাদের ফার্স্ট অরবিট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অরবিট। ফার্স্ট অরবিট মানে কি? আমাদের কে শেল বলা যায় এটাকে। সো কে শেলের মধ্যে আমরা কি পাই? শুধুমাত্র 1s থাকে। n = 2 হলে আমরা কি বলি এটাকে বলো তো? তোমরাই নিজেরাই বলতে পারবে এখানে যে n = 2 হলে সেটাকে আমরা কি বলি ভাইয়া? যে n = 2, n = 2 এই কথাটার মানে হচ্ছে এটা আমাদের সেকেন্ড অরবিট। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড অরবিট। তাহলে সেকেন্ড অরবিট যদি হয় এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা এল শেল বলতে পারি। তো এটা হচ্ছে এল শেল। n = 3 কি? সেটা হচ্ছে থার্ড অরবিট মানে এম শেল। n = 4 মানে এন শেল। ডিফারেন্ট শেলে কি কি সাবশেল পাওয়া যায়। এখানে কি সাবশেল? 1s, এখানে 2s মানে 2 নাম্বার উপশক্তি স্তর 2s, 2p, 3 নাম্বার শক্তি স্তর 3s, 3p, 3d, 4 নাম্বার শক্তি স্তর 4s, 4p, 4d, 4f। আই গেস বুঝতে পারছি আমরা আই গেস এই জিনিসটা বুঝতে পারছি। সো চলো তাহলে সামনের দিকে আগানো যাক। সো এই জিনিসটা যদি আমরা বুঝে যাই তাহলে আসো এখন আমাদের মাঝে মাঝে ই করতে হবে যে কোন জিনিসটা পাওয়া যায় কোন জিনিসটা পাওয়া যায় না। সো আসো আমরা একটু জিনিস যে 3f কেন সম্ভব নয়, এরকম কোশ্চেন মাঝে মাঝে আসতে পারে যে 3f কেন সম্ভব নয়। সো যদি তোমাকে এরকম কোশ্চেন করে যে 3f কেন সম্ভব নয়, তখন তুমি এটার অ্যান্সার কিভাবে দিবা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সো তোমাকে যদি কখনো এই টাইপের কোশ্চেন বলে যে 3f কেন সম্ভব নয়, তখন তুমি দেখবা দেখো 3f বলা হয়েছে। তাহলে 3f যদি বলি একটু খেয়াল করি যে 3f, এই যে এভাবে আমরা যখন একটা নাম্বার লিখি, একটা এভাবে যখন লিখি, এই 3টা আমার কি নির্দেশ করে বলো তো? এই 3টা আমার অরবিট নির্দেশ করে না? অরবিট বা শক্তি স্তর সেটাকে নির্দেশ করে। আর এই এফটা কি নির্দেশ করে? আমার সাব অরবিট বা সাব শেল সেগুলো নির্দেশ করে না? এতটুকু তো আমরা জানি যে কোনটা কি নির্দেশ করে। তাহলে ভাইয়া আপনার যদি 3f এর মধ্যে 2টা পার্ট থাকে, দেখেন 3f এর মধ্যে অরবিট আর সাব অরবিট 2টা পার্ট থাকে, তাহলে কি আমরা একটা জিনিস বলতে পারি এই যে অরবিটটা এটা কি? এটা n। তাহলে এই n = কত? এখানে n = 3, এটাকে আমরা বলতে পারি? তোমরাই বলো। কারণ এখানে অরবিট হচ্ছে 3 মানে n = 3। দেন তুমি বলবা যে এখানে n = 3, তাহলে এখান থেকে তুমি এটাকে চালিয়ে যেতে পারবা। তাহলে যদি n = 3 হয় দেন তুমি এভাবে লিখবা n = 3 হলে n = 3 হলে কি? n = 3 হলে আমার l = কি হবে? l = হবে 0, 1, 2। তাহলে l = যদি 0, 1, 2 হয় এই তিনটার জন্য আমরা করেসপন্ডিং মান পাই কি কি? l = 0 এর জন্য আমরা পাই s, l = 1 এর জন্য পাই p, l = 2 এর জন্য পাই আমরা d। তাহলে তুমি দেখো আমাদের n = 3 এর জন্য তুমি কি কোনো f এর ভ্যালু পাইছো? পাও নাই কিন্তু। তাহলে তুমি এভাবে বলবা যে n = 3 এর জন্য n = 3 এর জন্য আমরা n = 3 এর জন্য কোনো l = 3 মান পাইনি। যেহেতু আমরা l = 3 মান পাইনি, তাই বলা যায় l = 3 করেসপন্ডিং শক্তি স্তরের মানটা কি? যেহেতু l = 3 পাওয়া যায়নি, তাহলে l = 3 মানে কি? এটা মানে হচ্ছে f। তাহলে f পাওয়া যাবে না, তাই আমরা বলতে পারি যে 3f সম্ভব নয়। সো বুঝতে পারছি যে তাই আমরা বলতে পারি যে 3f সম্ভব নয়। সো এরকম তোমার আর কি কোশ্চেন আসতে পারে? দেখো এরকম তোমার আর কোশ্চেন আসতে পারে যে প্রমাণ করো যে 2D সম্ভব নয় কেন? 2D সম্ভব কি না? 2D সম্ভব নয় এটা প্রমাণ করতে বলতে পারে। তারপর তোমাকে এরকম দেখতে পারে যে 4f কেন সম্ভব? 4f কেন সম্ভব? এরকম কোশ্চেন আসতে পারে। সো এরকম কোশ্চেন যদি আসে আমরা একটু সতর্ক থাকবো অ্যান্ড এই টাইপের কোশ্চেনগুলো অ্যান্সার করার ট্রাই করবো। বুঝতে পারছি আমরা যে এই টাইপের কোশ্চেনগুলো আমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসতে পারে। সো আমি একটা দেখিয়ে দিচ্ছি যে 3f কেন সম্ভব নয়। সো 3f কেন সম্ভব নয় এভাবে ব্যাখ্যা করে লিখবা। আর এভাবে তোমাকে 2D কেন সম্ভব নয়, 4f কেন সম্ভব, এরকম ডিফারেন্ট কোশ্চেন আসতে পারে। চলো একটু সামনের দিকে আগানো যাক আমাদের। আচ্ছা, এতক্ষণ তো আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে খুবই ডিটেলসে আলোচনা করছি। এখন তোমাদেরকে আরেকটু বলি যে সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কৌণিক ভরবেগের মান নির্ণয় করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু না বললেই নয়, এই যে আমরা বোর সমারফিল্ড মডেলটা পড়ছি, বোর সমারফিল্ড মডেলে না আরেকটা কনক্লুশন আছে, সেটা হচ্ছে বোর মানে সমারফিল্ডের একটা তত্ত্ব আছে। দেখো, সো
সমারফিল্ড যে তোমাদেরকে এটা বলছে, দেখো সমারফিল্ড মতবাদে সে যে উপশক্তি স্তরের, দেখো সমারফিল্ড মতবাদের আলোচনা লিখে দিই এটাকে। তো সমারফিল্ড মতবাদ আলোচনা, সো এই আলোচনাটা কি? এই আলোচনাটা হচ্ছে যে সমারফিল্ড যে তোমাদেরকে বলছে যে উপশক্তি স্তরটা উপবৃত্তাকার হবে, সেটা আসলে কিভাবে হয় সেটা একটু বের করার ট্রাই করে আসো আমরা। তো আমরা ফার্স্টে করবো কি, দেখো সে একটা সূত্র দিছিল, সমারফিল্ড একটা সূত্র দিছিল, সেটা হচ্ছে n বাই l প্লাস ওয়ান, n বাই l প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু মুখ্য অক্ষের দৈর্ঘ্য, এটা হচ্ছে কি মুখ্য অক্ষের দৈর্ঘ্য ডিভাইডেড বাই গৌণ অক্ষের দৈর্ঘ্য। সো দেখো তোমাদেরকে উপশক্তি স্তরটা যে আমাদের কীরকম এটা একটু বোঝানো লাগে, যে মুখ্য অক্ষের দৈর্ঘ্য হচ্ছে a দ্বারা প্রকাশ করা হয়, গৌণ অক্ষের এটাকে b দ্বারা প্রকাশ করা হয়। সো এটা হচ্ছে সমারফিল্ডের মতবাদের একটা গাণিতিক প্রমাণ। এই গাণিতিক প্রমাণটা আসলে কি, দেখো এরকম যে তুমি যদি একটা উপশক্তি স্তর চিন্তা করো, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে সমারফিল্ডের উপশক্তি স্তর, ওকে। এই উপশক্তি স্তরটায় আমি যদি তোমাকে একটু দেখাই, যে দেখো এই দিক থেকে যদি আঁকো, এই বরাবর একটা অক্ষ আঁকা যায়, দেখো এই বরাবর একটা অক্ষ আঁকা যায়, আবার আমরা চাইলে এই বরাবর একটা অক্ষ আঁকতে পারি, ওকে, এই বরাবর একটা অক্ষ আঁকতে পারি। তো এই যে দুইটা অক্ষ আঁকতে পারি আমরা। এখন এই দুইটা অক্ষের মধ্যে দেখো এই অক্ষটা বড়, এই যে বড় অক্ষটা এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় মুখ্য অক্ষ, ওকে, এটাকে বলা হয় মুখ্য অক্ষ, বা যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। আর এই যে এটাকে আমরা কি প্রকাশ বলি, এটাকে আমরা গৌণ অক্ষ বলি, ওকে, এটা হচ্ছে আমাদের গৌণ অক্ষটা, এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। সো এই যে মুখ্য অক্ষ এ আর বি, দেখো তুমি যদি এ আর বি এর মধ্যে একটা কানেকশন টানতে পারো, তাহলে কি তুমি এখান থেকে একটা আইডিয়া পাও না যে এটা কি উপবৃত্ত হবে নাকি বৃত্ত হবে। সমারফিল্ড এই জিনিসটাই ট্রাই করছিল, যে তোমার একটা শক্তি স্তর মানে একটা কক্ষপথ যদি এরকম হয়, সেটা কি বৃত্তাকার হবে নাকি হবে না, সেটা সেই সূত্রের মাধ্যমে প্রমাণ করে দেখাইছে। তোমাকে আমি কয়েকটা প্রমাণ করে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে। আসো ফর এক্সাম্পল আমি জাস্ট প্রথমে দেখো n ইজ ইকুয়াল টু ওয়ান, n, আচ্ছা এরকম না বলি, সো আমরা ডিফারেন্ট শক্তি স্তর নিয়ে নিই, চলো আমরা ডিফারেন্ট শক্তি স্তর নিয়ে নিই। সো 1s, ওকে 1s, সো 1s শক্তি স্তরের ক্ষেত্রে আমরা কি বলতে পারি বলো তো? 1s শক্তি স্তরের ক্ষেত্রে n এর মান 1 আর l এর মান কত বলো তো? s এর জন্য আমার l এর মান কত তোমাদেরকে একটু আগে পড়িয়ে আসছে, দেখো এই যে আমাদের l এর জন্য s এর মান কত, এই যে s হলে কত হয়, l এর মান 0 হয়। সো আসো ওই জিনিসটা আমরা বলাই, তাহলে এখানে l এর মান কত, 0, সো n এর মান 1 আর l এর মান 0। সো এটা যদি হয় তাহলে আসো আমরা সূত্রে মানটা বসাই, তাহলে সূত্রে মানটা বসাইলে কি হয় তোমরাই দেখো, আমাদের n এর মান কত হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে n বাই l প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু a বাই b, এটা বলছিলাম, এটাকে বা দিয়ে দেই, তাহলে n এর মান কত, 1 বসাই, 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু a বাই b, বা এখান থেকে কি বলা যায়, দেখো এখান থেকে বলা যায় কি, এখান থেকে ডিরেক্ট বলা যায় 1 বাই 1। সো এখান থেকে কি আমরা বলতে পারি যে a ইজ ইকুয়াল টু b, সো দেখো a ইজ ইকুয়াল টু b বলা যায়। সো এটাকে আমরা a ইজ ইকুয়াল টু b বলে ফেললাম। সো দেখো 1s এর জন্য কি দেখলাম, a ইজ ইকুয়াল টু b। সো তুমি চিন্তা করো a আর b যদি সমান হয়, একটু চিন্তা করে দেখো তো a আর b সমান হলে কি হবে। a আর b যখন সমান হয় এটা কি হয়, এটা হচ্ছে বৃত্তাকার কক্ষপথ। যখন আমার a আর b সমান হবে সেটা আমার কি হবে, তাহলে সেটা আমার ভাইয়া বৃত্তাকার কক্ষপথ হবে। তাহলে আমরা দেখলাম 1s এর জন্য কক্ষপথটা কি হয় ভাইয়া, 1s এর জন্য কক্ষপথটা হয় আমার বৃত্তাকার কক্ষপথ। এতটুকু আই গেস বুঝতে পারছি আমরা। আবার একটু বলি যে আমি জাস্ট বিভিন্ন শক্তি স্তরের জন্য এখন মান নির্ণয় করে দেখবো যে সমারফিল্ডের এই মতবাদটা ঠিক আছে কিনা। সো 1s এর জন্য আমরা দেখলাম বৃত্তাকার কক্ষপথ, তো আসো আমরা একটা বৃত্তাকার কক্ষপথ আইকে ফেলি তাহলে 1s এর জন্য। সো এটা মনে করো আমাদের 1s, ওকে, সেটা হচ্ছে আমাদের 1s বৃত্তাকার কক্ষপথ, সাপোজ এটা আমাদের 1s, ওকে। সো লিখে দিই একটু পাশে, এটা হচ্ছে আমাদের 1s শক্তি স্তর। এখন আসো সেকেন্ডটা করি আমরা আরো কয়েকটা করি, 2s 2p এদের জন্য করার ট্রাই করি। সো সেকেন্ড আমাদের কাকে করব, সো 2s এর জন্য, ওকে। সো 2s এর জন্য আমরা একটু দেখি। সো 2s এর জন্য তুমি বলো n এর মান কত হবে, এখানে ফার্স্টের অ্যালফাবেটটাই হচ্ছে n, তাহলে n এর মান 2, আর s এর মান কত, s এর জন্য আমরা জানি l এর মান কত হয়, s এর জন্য আমাদের l এর মান কত হয়, l এর মানটা হয় 0। সো যদি এইটা 0 হয় তাহলে আমরা এখন মান বসাই, চলো, যে n বাই l প্লাস 1, n বাই l প্লাস 1 ইজ ইকুয়াল টু a বাই b, মান বসাই দাও উপর নিচে, যে 2 ডিভাইডেড বাই 0 প্লাস 1, 2 ডিভাইডেড বাই 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু যদি a বাই b হয়, তাহলে আমরা কি বলতে পারি একটু ভাইয়া চিন্তা করে বলো তো, এখানে a আর b এর মধ্যে কানেকশনটা কি হয়, তাহলে ভাই আমরা বলতে পারি a ইজ ইকুয়াল টু 2b, তাহলে a ইজ ইকুয়াল টু 2b।
এই যে দেখো এখানে একটা কানেকশন পেলাম, তাহলে ভাই a ইজ ইকুয়াল টু যদি 2b হয়, a ইজ ইকুয়াল টু 2b হলে কি আপনার গৌণ অক্ষ আর মুখ্য অক্ষ দুইটা কি সমান হবে? দুইটা তো সমান হইলো না। আপনার a হচ্ছে b এর দ্বিগুণ, a কি b এর দ্বিগুণ, তাহলে a যদি b এর দ্বিগুণ হয় তাহলে আমার কক্ষপথটা কি হবে? কক্ষপথটা আমার উপবৃত্তাকার হবে। বুঝতে পারতেছি আমরা সবাই? কারো যদি কোনো কনফিউশন হয় আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, আমরা ট্রাই করবো এগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার। সো আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের উপবৃত্তাকার কক্ষপথ। সো এতটুকু আমরা ক্লিয়ার যে এটা উপবৃত্তাকার কক্ষপথ। তাহলে 2s কি হচ্ছে? 2s হচ্ছে উপবৃত্তাকার। তাহলে আমরা আসলে 2s আইকে ফেলি একটু, আমরা 2s আইকে ফেলি এখানে। সো 2s মনে করো আমাদের এরকম হলো, এই যে এটা হচ্ছে আমাদের 2s। ওকে, এটা আমরা 2s আইকে ফেললাম। এটার কালারটা আমরা একটু তাহলে চেঞ্জ করে দিই, এটা মনে করো এটা হচ্ছে আমাদের 2s। ওকে, সো 1s, এটা হচ্ছে আমাদের 2s আইকে ফেললাম। এখন আসো 2p নিয়ে একটু করি দেখি তো 2p নিয়ে করলে কি হয় ভাইয়া। তাহলে আমরা ভাইয়া 2s এর জন্য করলাম, তাহলে 2p এর জন্য করি। 2p এর জন্য আমরা কি দেখতে পারি, n এর মান হচ্ছে 2, l এর মান হচ্ছে 1। তাহলে এটা যদি হয় তাহলে আমার কি হবে একটু দেখি। তাহলে আমরা বলতে পারি n/l + 1 ইজ ইকুয়াল টু a/b, বা কি বলা যায়, বা মান বসাইলে কি আসে 2/1 + 1 ইজ ইকুয়াল টু a/b, মানে কি 2/2 আসে। সো 2/2 মানে কি a ইজ ইকুয়াল টু b। আর ভাইয়া a ইজ ইকুয়াল টু b আসছে, তাহলে ভাইয়া a ইজ ইকুয়াল টু b আসলে আমরা এটাকে কি বলি বলো তো? a ইজ ইকুয়াল টু b মানে কি মুখ্য অক্ষ আর গৌণ অক্ষ সমান। তাহলে ভাইয়া মুখ্য অক্ষ আর গৌণ অক্ষ যদি সমান হয় তাহলে আমরা কক্ষপথটাকে কি বলতে পারি? কক্ষপথটা হবে আমার বৃত্তাকার কক্ষপথ। সো বুঝা গেছে সবাই? তাহলে 2p কি দেখো, 2p আবার কি হয়ে গেল, 2p আবার বৃত্তাকার হয়ে গেল। তাহলে আসো আমরা 2pটাকে আইকে ফেলি এখানে এখন। সো আমরা এখন 2p আইকে ফেলি। সো এই দেখো এই হচ্ছে আমাদের 1s এর থেকে বড়, এই যে এটা হচ্ছে আমাদের 2p শক্তিস্তর। সো এটা লিখে দিই আমরা, আসো দেখো 2p। তাহলে আমি একটু বোর্ড থেকে সরে যাই, তোমরা একটু খেয়াল করো যে আমাদের সমারফিল্ডের এই মতবাদটার মাধ্যমে আমরা কিন্তু 1s 2s 2p এই তিনটার যে আকার, কক্ষপথের আকার কিন্তু আমরা একদম প্র্যাকটিক্যালি বের করতে পারলাম। তোমাকে আমি বলতেছি না যে তুমি আমি যা বলতেছি আমাকে বিশ্বাস করে নাও, তুমি জাস্ট বিশ্বাস করবা সূত্রকে, তুমি অলওয়েজ সূত্রকে বিশ্বাস করবা, আমার মুখের কথা না। সো দেখো জিনিসটা কি, আমি তোমাকে বললাম যে আমাদের একটু আগে যাই, এই যে সমারফিল্ড তত্ত্ব কি বলছে, বোর বলছিল বৃত্তাকার কক্ষপথ, সমারফিল্ড বলছে না বৃত্তাকারও হতে পারে উপবৃত্তাকারও হতে পারে। এর জন্য সে সহকারী কোয়ান্টাম সংখ্যাটাকে নিয়ে আসছে এবং সে সূত্রের মাধ্যমে প্রমাণ দেখাইছে। দেখো যে মুখ্য অক্ষ এবং গৌণ অক্ষের সাথে কানেকশনটা হচ্ছে এরকম যে n/l + 1। তাহলে দেখো তুমি 1s 2s 2p ডিফারেন্ট মান নিয়ে আমরা ট্রাই করছি, আমাদের অ্যান্সার মিলে গেছে। এরকম তুমি যখন 3s নিয়ে করবা, 3s 3p 3d এদের জন্য একটু ট্রাই করে তোমরা একটা কাজ করে চাইলে যে আমাদের 4 এর জন্য একটু চিন্তা করে দেখো যে 4s 4p 4d 4f এখানে কারটা কি হবে সেটা আমরা একটু বের করে ট্রাই করবো না। ওকে, তো আসো সামনের দিকে আগে আমরা একটু, এখন আমাদের বলা হয়েছে কৌণিক ভরবেগের মান। আচ্ছা, এখানে উপশক্তি স্তর ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ আছে এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা জানার মাধ্যমে আমরা এই কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম মানটাকে বের করতে পারি। তো অ্যাঙ্গুলার মোমেন্টামের মানটা কি দেখো, এটা সূত্রটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে সূত্রটা যে কৌণিক ভরবেগের মান হবে h/2π × l × l + 1। তো আসো আমরা একটু দেখার ট্রাই করি যে আমাদের কোনটা শক্তি স্তরে কোন কৌণিক ভরবেগের মানটা কত হবে। যে দেখো l = যদি আমাদের কি হয় 0 ধরি, যে l = 0 হলে আমাদের কি হবে। সো ফার্স্ট অফ অল যে l = 0 হলে, সো l = 0 হলে এটাকে আমরা কি বলতে পারি, এটা কিন্তু s, l = 0 কার জন্য, এটা s উপশক্তি স্তর। তাহলে s উপশক্তি স্তরের জন্য, তাহলে s উপশক্তি স্তরের জন্য আমাদের মানটা কি হবে, আমাদের মানটা হবে কৌণিক ভরবেগ। আমাদের কৌণিক ভরবেগ পুরোটা বারবার লেখা লাগবে। কৌণিক ভরবেগটা কত হবে, সেটা হবে আমাদের √0 × 0 + 1। ওকে, √0 × 0 + 1, তাহলে 0 × 0 + 1 করলে কত হয়। আচ্ছা, h/2π এটাকে আমরা h কাট বলি, মনে রাখবা h/2π এটাকে h কাট বলা হয়, এটা হচ্ছে রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। h/2π = h বার। এই h বারটা মানে কি, এটাকে বলা হয়, মনে রাখবা এটাকে বলা হয় রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ওকে, এটাকে আমরা কি বলি, রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। বুঝতে পারছি আমরা এই জিনিসটা। সেটা আমরা বলতে পারি কত, এখানে মানটা কত আসছে, এখানে মান আসছে 0। সো l = 0 জন্য আমার কোনো অ্যাঙ্গুলার মোমেন্টাম নেই। ওকে, সো এটার জন্য আমার কোনো অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে না। সেম ব্যাস এটা যদি আমরা অন্যগুলোর জন্য বের করে আসো তো, যে
L ইজ ইকুয়াল টু 1, L ইজ ইকুয়াল টু 1 হলে সেটা কি হয়? L ইজ ইকুয়াল টু 1 হলে সেটা P উপশক্তি স্তর। তাহলে এটা P উপশক্তি স্তর হলে তাহলে P উপশক্তি স্তরের জন্য আমার এটার মানটা কি আসবে? আসো এটার মানটা কি আসবে এটা একটু বের করে দেখি আমরা, যে এটার জন্য আমাদের মানটা কত আসে। সো এটার মানটা যদি দেখি তাহলে রুট ওভার কত আসে? হ্যাঁ, এখানে আসবে 1 ইন্টু 1 প্লাস 1 এইচ কাট। সো এখানে আমাদের রুট টু এইচ বার আসে। সো পি এর জন্য আমাদের রুট টু এইচ বার আসছে। এখন আমরা এরকমভাবে তুমি ডিফারেন্টের জন্য করি আসো চলো। সো এরকম যদি হয় যে ভাইয়া 3 নাম্বার একটা করি, যে এল ইজ ইকুয়াল টু 2 এর জন্য এল ইজ ইকুয়াল টু 2 হলে আপনার কি হবে? এল ইজ ইকুয়াল টু 2 হলে সেটা হচ্ছে ডি উপশক্তি স্তর। তাহলে ডি উপশক্তি স্তরের জন্য আমরা কি বলতে পারি? ডি উপশক্তি স্তরের জন্য আমাদের আবার কৌণিক ভরবেগের মান আরেকবার বের করি। তাহলে এটার জন্য আমরা কৌণিক ভরবেগের মান কত আসবে? সেটা আসবে আপনার 2 ইন্টু 2 প্লাস 1, সাথে তো এইচ কাট তো আছেই। তাহলে কত হয় ভাইয়া? 2 আর 1 3, 3 দুগুণে 6। তাহলে এখানে হয় রুট ওভার 6 এইচ কাট। এইচ কাট মানে কি? এইচ বাই 2 পাই। সো এরকম দেখো এসপিডি তিনটার জন্য আমরা বের করে রাখলাম। সো এই তিনটা হচ্ছে আমাদের আলাদা তিনটা করে কৌণিক ভরবেগের মান। এবং এই কৌণিক ভরবেগের মানটা আমাদের কোন হেল্প করবে সেটা আমরা একটু পরে দেখবো। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা হেল্প করে এটা। সো আসো এখন আমরা কৌণিক ভরবেগের মান থেকে আমরা আসলে না চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাগুলো বের করতে পারি। সো এখান থেকে একটু আলোচনা করে দেখো। আর চৌম্বক কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করি। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা আসলে কি? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা আমাদেরকে যে জিনিসের আইডিয়াটা দেয় সেটা হচ্ছে এটা আমাদেরকে অরবিটাল সম্বন্ধে আইডিয়া দেয়। সো এটা আমাদের কিসের আইডিয়া দেয়? ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে এটা আমাদের অরবিটাল সম্পর্কে আইডিয়া দেয়। সো এটা আমাদেরকে কিসের আইডিয়া দেয়? সো অরবিটালের ধারণা দেয়। আচ্ছা, সো এটা আমাদের অরবিটালের ধারণা দেয়। সো এটা যদি অরবিটালের ধারণা দেয়, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি সেটা আমাদের সেকেন্ডলি জানা লাগবে। এটাকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তো সো এটাকে এম ফর ম্যাগনেট। সো এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। ওকে, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, এটাকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি দেন আমাদের যে জিনিসটা জানা লাগবে এম এর মানটা কি হয়, এটা আমাদের থার্ডে জানা লাগবে যে এম এর মানটা ভাইয়া কি হয়। সো যেরকম আমাদের এল এর মান এন এর উপর নির্ভরশীল, এম এর মানটাও আবার অন্যদের উপর নির্ভর করে। মানে আবার এম এর মান এল এর উপর নির্ভরশীল, এম এর মানটা আমাদের এন এর মানের উপর নির্ভরশীল। সো এই যে এর মানটা এল এর মানের উপর নির্ভরশীল, তাহলে এল এর মানটা কি হবে মনে রাখবা। তাহলে আমাদের এম এর মান আমাদের এম এর মানটা কি হবে? এম এর মান হবে মাইনাস এল হতে 0 সহ প্লাস এল পর্যন্ত। এখন মাইনাস এল হতে 0 সহ প্লাস এল পর্যন্তই কেন সেটা আমরা একটু বের করার ট্রাই করবো। ওকে, আমাদের বের করে আমরা এইসব ডিফারেন্ট অরবিটালগুলোকে রিপ্রেজেন্ট করবো। বাট এর আগে আমরা এখানে একটু দেখে নিই এখানে কি বলছে আমাদের। সো ওই একই কথা, যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রন সমূহ যে উপশক্তি স্তরে অবস্থান করে সেই উপশক্তি স্তরে ত্রিমাত্রিক দিকবিন্যাস সম্বন্ধে ধারণা পাওয়া যায়। সো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমাদেরকে কিসের আইডিয়া দেয়? ত্রিমাত্রিক দিকবিন্যাস সম্বন্ধে একটা আইডিয়া দেয়। এটা যদি ত্রিমাত্রিক দিকবিন্যাসের আইডিয়া দেয়, আলটিমেটলি ত্রিমাত্রিক দিকবিন্যাস আমাদের কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে? একটা শক্তি স্তরে ত্রিমাত্রিক দিকবিন্যাস আমাদেরকে অরবিটাল রিপ্রেজেন্ট করতে হেল্প করে। সো এটা অরবিটালের আইডিয়াটাই আমাদেরকে দেয়। এবং এটাকে আমরা একটু আগে বলে আসছি, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করি। অ্যান্ড ডিফারেন্ট এম মানে ডিফারেন্ট অরবিটালস। অ্যান্ড এম এর মানটা আমরা বলে দিছি, এম এর মান কি? মাইনাস এল হতে 0 সহ প্লাস এল পর্যন্ত। এটাকে আমরা আবার এভাবেও প্রকাশ করতে পারি, দেখো যে 2l প্লাস 1, এটাকে আমরা 2l প্লাস 1ও বলতে পারি। এখন তোমাদেরকে আমি বোঝাবো যে এম এর মান কেন মাইনাস এল হতে 0 সহ প্লাস এল পর্যন্তই হলো, অন্য মানও তো হতে পারতো না ভাইয়া? খুবই ভালো একটা লজিক্যাল ব্যাখ্যা আছে, এটার ব্যাখ্যা এই সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আসে। তো আসো তোমাদেরকে আমি একটু এই জিনিসটা বোঝানোর ট্রাই করি। সো আচ্ছা, এর আগে আমরা একটু ব্যাখ্যা আলোচনা করে নিই আমাদের কোয়ান্টাম, এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটাকে নিয়ে। আমরা আসবো আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার একটু আলোচনা। ওকে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আলোচনা। সো আসো আমরা একটু ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করি। সো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা আরেকটু আলোচনা করব। সো এখানে আমরা দেখবো যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আসে কিভাবে। ওকে, সো আমরা এখানে দেখছি, দেখো আমাদের কৌণিক ভরবেগের মান পাই আমরা, কিন্তু একটা কৌণিক ভরবেগের ডিফারেন্ট মান পাই আমরা। যদি এই মানগুলো একটু বের করি তাহলে আসে মানগুলো কি আসে সেগুলো একটু দেখার ট্রাই করবো আমরা। সো আসো এটা দিয়ে একটু দেখার ট্রাই করি। সো ফার্স্ট অফ অল আমরা দেখছিলাম আমাদের কৌণিক ভরবেগের সূত্রটা কি ছিল। আমাদের কৌণিক ভরবেগের সূত্রটা কি ছিল আমাদের?
সো আমাদের কৌণিক ভরবেগের সূত্রটা ছিল, সো আমরা জাস্ট ভরবেগ লিখলাম, তোমরা জাস্ট বুঝে নিও যে এটা কৌণিক ভরবেগ। ওকে, আমি জাস্ট ভরবেগ লিখলাম, লেখার সুবিধা আছে, তুমি বুঝে নাও এটা কৌণিক ভরবেগ। সূত্রটা কি ছিল? রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কাট, এটা বোঝানো হয়। সো এই যে সূত্রটা, এখন দেখো এই যে সূত্রটা যখন আমার এস উপশক্তি স্তরের জন্য আমরা করি, সো এস এর জন্য আমরা যখন এটা করি, আচ্ছা এস থেকে তুমি এটা অত ভালোভাবে বুঝতে পারবে না, কারণ এস এর জন্য কত, এস এর মান তো জিরো। সো এস এর মান জিরো হওয়ার কারণে আলটিমেটলি কৌণিক ভরবেগের মানটা তো জিরোই হয়ে যাবে। সব থেকে ভালো হবে তোমাকে যদি আমি পি দ্বারা বোঝাই। তো দেখো পি দিয়ে বোঝার ট্রাই করি আমরা। সো পি উপশক্তি স্তরের জন্য আমরা এটাকে পি এর জন্য বোঝাই। চলো পি এর জন্য কি হবে তোমরা একটু বলো তো। পি এর জন্য আমাদের এল এর মান কত, এস পি। সো এটার জন্য এল এর মান 1। সো এটার জন্য যদি এল এর মান 1 হয়, এটার জন্য এল এর মান 1 হলে আমাদের কৌণিক ভরবেগের মানটা কি হবে, আমাদের কৌণিক যে ভরবেগ তার মানটা হবে রুট ওভার 1 ইন্টু 1 প্লাস 1 এইচ কাট। ওকে, সো এটা হবে কি আমাদের রুট টু এইচ কাট। সো এটা কি হলো, রুট টু এইচ কাট হলো। এখন দেখো রুট টু এইচ কাটটার মূলত তাৎপর্যটা কি, তুমি এইচটা কি, এইচটা তো হচ্ছে ভ্যালু, এইচটা হচ্ছে ভ্যালু, আর রুট টুটা কি ওর বিস্তার। সো এই যে রুট টু এর মানটা কি, দেখো তো রুট টু এর মানটা হচ্ছে আমাদের 1.414 এইচ কাট। ওকে, 1.414 এইচ কাট। এখন মনে রাখবা যে এই যে কৌণিক ভরবেগটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা একটু দেখাই তোমাদেরকে, যে কৌণিক ভরবেগটা আসলে রিপ্রেজেন্ট করা হয় কিভাবে। সো মনে করো এটা, আচ্ছা এর আগে আরেকটু বলি যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা আসছে কোত্থেকে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা আসছে আমাদের, তোমাদের বোর পরমাণু মডেলে সীমাবদ্ধতা মনে আছে, জিম্যান ইফেক্ট এন্ড স্টার্ক ইফেক্ট। জিম্যান ইফেক্ট স্টার্ক ইফেক্টের মধ্যে জিম্যান ইফেক্টে আমরা কি বলতাম, জিম্যান ইফেক্টটা ছিল যে তুমি যখন বাহ্যিক চুম্বক ক্ষেত্র প্রয়োগ করো, বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রয়োগে কিন্তু আমাদের অরবিটালগুলো আরো ভাগে ভাগে ভাগ হয়ে যায়, মানে অরবিটাল না, মানে বর্ণালীগুলো। সো আমাদের বোর পরমাণু মডেলে কিন্তু একটা কথা ছিল যে বিজ্ঞানী বোর হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারছিল, কিন্তু দেখা গেল যে জিম্যান ইফেক্ট আর স্টার্ক ইফেক্টের প্রভাবে কি হয়, যখন আমরা এই বর্ণালীটাকে কোনো একটা তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে প্রবাহিত করি, সে ফর এক্সাম্পল চৌম্বক ক্ষেত্র, তখন কি হয় এই বর্ণালীটা ছোট ছোট অনেকগুলো বর্ণালীতে ভাগ হয়ে যায়, এবং এটাকে আমরা কি বলি, জিম্যান ইফেক্ট বলে থাকি, যেটাকে বোর ব্যাখ্যা করতে পারে নাই। সো এটার ব্যাখ্যা থেকেই আসে আমাদের এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানটা। সে ফর এক্সাম্পল মনে করো একটা ইলেকট্রন ঘুরতেছে, মনে করো একটা ইলেকট্রন নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরতেছে। ওকে, সো একটা ইলেকট্রন নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরতেছে। এখন শক্তি স্তরে ঘুরতে ঘুরতে মনে করো আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করি, মনে করো আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করলাম, এটা হচ্ছে মনে করো সাউথ, এটা হচ্ছে মনে করো নর্থ। সো আমরা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করলাম। ওকে, এখন একটা ইলেকট্রন ঘুরতেছে, সো ইলেকট্রনের ঘূর্ণনের ফলে কি ওর একটা নিজের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং তুমি যখন বাহ্যিক একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবা নর্থ থেকে সাউথে, তখন হবে কি নিউ ম্যাগনেটিক ফিল্ড, আমাদের যে বাহির থেকে বহিস্থ ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডটা ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ডকে এফেক্ট করার ট্রাই করবে। এখন আমাদের এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে আসে একটু দেখে নেই। আমাদের এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এই উপরের দিকে, এটা হচ্ছে এই উপরের দিকে ডিরেকশনটা। ওকে, সো এই উপরের দিকে ডিরেকশন। এখন আমরা একটু আগে কি দেখছি, আমরা একটু আগে দেখছি যে ইলেকট্রন একটা নির্দিষ্ট উপশক্তি স্তরে আছে, এই যে নির্দিষ্ট উপশক্তি স্তরে আমাদের ইলেকট্রনগুলো আছে। উপশক্তি স্তরে বৃত্তাকার উপবৃত্তাকার যে কোনো অ্যাঙ্গেলের হতে পারে। তো মনে করো আমাদের একটা ইলেকট্রন একটা উপবৃত্তাকার কক্ষপথে আছে, মনে করো এই উপবৃত্তাকার কক্ষপথে আমাদের এই ইলেকট্রনটা আছে। ওকে, হ্যাঁ মনে করো এই উপবৃত্তাকার শক্তি স্তরে ইলেকট্রনটা ঘুরতেছে আমাদের। আচ্ছা, এবং এই শক্তি স্তরটা তুমি দেখো তুমি যে চুম্বক ক্ষেত্রটা দেখছো তার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, দেখো তোমার এই চুম্বক ক্ষেত্রের সাথে আমাদের এই চুম্বক ক্ষেত্রটা কিন্তু একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আছে, দেখতে পারতো এখানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আছে। সো আমি জাস্ট আমার হ্যান্ড ড্রয়িং, এটা 3 ডাইমেনশনালে বোঝানোটা অনেক টাফ, সো আমি হ্যান্ড ড্রয়িং করেই তোমাদেরকে বোঝানোর ট্রাই করব। সো দেখো এই হচ্ছে আমাদের উপশক্তি স্তরটা, এবং এই উপশক্তি স্তরটা তুমি দেখতে পারতেছো আমাদের বহিস্থ চুম্বক ক্ষেত্রের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে আছে। সো তোমাদেরকে যদি আমি এটা বোঝানোর ট্রাই করি এভাবে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে আমাদের, যে এই হচ্ছে আমাদের ইলেকট্রনের যে স্পিন, ইলেকট্রনটা এই কক্ষপথে ঘুরতেছে। সে ফর এক্সাম্পল এই হচ্ছে আমাদের সেই ইলেকট্রনটা। সো ইলেকট্রনটা কিভাবে ঘুরতেছে, এই যে উপবৃত্তাকার কক্ষপথ, এই উপবৃত্তাকার কক্ষপথে সে ঘুরতেছে, এই যে এই পথে সে ঘুরতেছে। আর আমরা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলাম কোন দিকে, নিচ থেকে উপরের দিকে, মানে জেড অক্ষ বরাবর। আমাদের জেড অক্ষ বরাবর আমরা নতুন করে চৌম্বক ক্ষেত্রটা প্রয়োগ করলাম। তাহলে এই যে থিটা কোণটা একটু দিকে তাকাও, এই থিটা কোণের দিকে, থিটা কোণের একটা ডিফারেন্স আছে না। সো আমাদের ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, দেখো এটা হচ্ছে ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ড। সো এটা হচ্ছে ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ড। আমি পুরোটা লিখে দিই যাতে তোমাদের বুঝতে সমস্যা হয় না।
এটা হচ্ছে ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে আমাদের বহিস্থ ম্যাগনেটিক ফিল্ড। জিম্যান ইফেক্টটাকে আমি ব্যাখ্যা করতেছি, এটা হচ্ছে বহিস্থ ম্যাগনেটিক ফিল্ড। সো ইলেকট্রনের একটা নির্দিষ্ট ম্যাগনেটিক ফিল্ড আছে, জিম্যান ইফেক্টের ফলে আমরা একটা বহিস্থ ম্যাগনেটিক ফিল্ড দিলাম। সো এর ফলে কৌণিক ভরবেগের মানটা ওই দিকে শিফট করার একটা টেন্ডেন্সি দেখায়। সো এখন দেখো এখানে ওর কৌণিক ভরবেগের মানটা কত, মনে করো এই রেখা বরাবর কৌণিক ভরবেগের মান হচ্ছে এল, তাহলে এই বরাবর ওর কৌণিক ভরবেগের মানটা কি হবে, ওর কৌণিক ভরবেগের মানটা হবে এল কস থিটা। বুঝতে পারছি, এখানে ওর মানটা কত হবে, এল কস থিটা বরাবর ঘুরে যাবে। কারণ দেখো, আর এই ঘূর্ণনের ফলে দেখো এই যে বহিস্থ ম্যাগনেটিক ফিল্ড দিলা, এই বহিস্থ ম্যাগনেটিক ফিল্ডের কারণে আমার এই যে কক্ষপথটা উপশক্তি স্তরটা এভাবে একটা ঘূর্ণন দেখাবে আমাদের। ওকে, উপশক্তি স্তরটা নিচে এভাবে একটা ঘূর্ণন দেখাবে। তো আমি যদি একটা কাজ করি, এটাকে এখানে দেখাই যে উপশক্তি স্তরটা কি করবে, এই বরাবর একটা ঘূর্ণন দেখাবে। ওকে, সো বুঝতে পারছি আমরা যে এই বরাবর কৌণিক একটা ঘূর্ণন দেখাবে, মানে এরকম 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 ঘুরতে থাকবে। এটাকে বলা হয় লামার প্রজেক্টাইল, এটাকে লামার প্রজেক্টাইল বলে। এটা নর্মালি বোঝানোটা খুবই টাফ, বাট তোমাদেরকে আমি আরেকবার একটু পুরো সিচুয়েশনটা ব্যাখ্যা করার ট্রাই করি। যে আমার এই হচ্ছে একটা উপবৃত্তাকার কক্ষপথ। ওকে, এই যে ইয়েলো কালারটা, এটা হচ্ছে উপবৃত্তাকার একটা কক্ষপথ। এই উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনের একটা নির্দিষ্ট কৌণিক ভরবেগ আছে, সেই মানটাকে এই যে নির্দিষ্ট কৌণিক ভরবেগের মানটা 1.414 এইচ কাট বা h/2π। সো এই কৌণিক ভরবেগ একটা ইলেকট্রন ঘুরতেছে, এবং এই ইলেকট্রনটার চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে কাজ করতেছে, এই অ্যারো বরাবর, এই ইয়েলো অ্যারো বরাবর কাজ করতেছে। এখন তুমি করলা কি, দেখো তুমি করলা কি, আলাদা বাহ্যিক একটা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলা। বাহ্যিক চুম্বক ক্ষেত্রটা তুমি জেড অক্ষ বরাবর প্রয়োগ করছো, তাহলে কি হলো, এই যে নতুন চৌম্বক ক্ষেত্র এই আগের চৌম্বক ক্ষেত্রকে প্রভাবিত করতেছে, এবং এর ফলে কি হচ্ছে, আমার ইলেকট্রনটা যেটা এই বরাবর ঘুরতো, এখন পুরো শক্তি স্তরটা এভাবে ঘুরতেছে, পুরো শক্তি স্তরটা আমার এভাবে ঘুরতেছে, মানে এই যে পুরো শক্তি স্তর এভাবে ঘুরতেছে। সো ইলেকট্রনটাও এখানে ঘুরতেছে, এবং এই যে কৌণিক ভরবেগের জেড অক্ষ বরাবর উপাংশটা কত, কৌণিক ভরবেগের জেড অক্ষ বরাবর যে উপাংশ সেটা হচ্ছে এল কস থিটা। সো এই যে এল কস থিটায় ঘুরতেছে, এই এল কস থিটায় ঘুরতেছে। সো এতটুকু বুঝতে পারছি আমরা। এখন আমরা দেখি কস থিটার আবার একটা মান আছে, থিটার মানটা কত হয় সেটা আমাদেরকে এখান থেকে জানি। আমরা এখান থেকে বলি যে থিটার মানটা কত হয়। দেখো, তো আমরা বলতে পারি, দেখো আমরা একটু বলি যে বহিস্থ কক্ষপথ বরাবর, আচ্ছা বহিস্থ কক্ষপথ না, বহিস্থ চুম্বক ক্ষেত্র বরাবর। সো আমরা দেখতে পাই যে আমাদের বহিস্থ চুম্বক ক্ষেত্র, সো বহিস্থ চুম্বক ক্ষেত্র বরাবর আমাদের কৌণিক ভরবেগ কত আসে। সো বহিস্থ চুম্বক ক্ষেত্র বরাবর আমাদের কৌণিক ভরবেগের মানটা আসে এল কস থিটা। ওকে, এটা আমরা তোমাদেরকে ওখান থেকে বোঝালাম। এখন এটা যদি এল কস থিটা হয়, এখানে একটা জিনিস হয় যে থিটার মানটা আমার কত হয়, থিটার মান আমাদের 0 ডিগ্রি হতে 180 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। ওকে, থিটার মানটা আমার 0 ডিগ্রি হতে 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে, এই দুইটা হয়। থিটার মানটা কত হয়, আমার 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত থিটার মান হতে পারে। তাহলে থিটার মান যদি 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত হয়, আমরা তো এখান থেকে এল কস থিটা, এল এর মানটা তো পেলাম। তাহলে আমাদের আলটিমেটলি মানটা কত আসে, দেখো তো আমাদের আলটিমেটলি মানটা কত আসে। তাহলে আমাদের যে মান আসে সেটা হচ্ছে আমাদের, দেখো সেটা আসে আমাদের প্লাস 1.414 এইচ কাট পর্যন্ত মাইনাস 1.414 এইচ কাট হতে। কারণ দেখো তোমার যদি থিটার মান 0 ধরো, ওকে, থিটার মান যদি তুমি 0 ধরো, থিটার মান 0 ধরলে কি হয়, cos 0 ডিগ্রি মান কত, cos 0 ডিগ্রি মান 1, তাহলে এটা আসবে প্লাস। আর এখানে কি হবে, cos 180 মান কত, -1, তাহলে মাইনাস এত হতে প্লাস এত পর্যন্ত তোমার মানটা আসবে। এবং সেই মানটাকে আমরা যদি সংখ্যা রেখায় রিপ্রেজেন্ট করি, দেখো নর্মাল লাইন নেই, সো দেখো এই লাইন বরাবর। ওকে, সো এই লাইন বরাবর আমরা পেলাম, এই লাইন বরাবর আমরা দেখি একটা এরকম মান আসে। সো সেই মানটাকে আমরা এখানে লিখে ফেলি, যে মনে করো এটা হচ্ছে আমার প্লাস 1.414, এটা হচ্ছে প্লাস 1.414, আর এটা হচ্ছে মাইনাস 1.414। ওকে, এই যে দুইটা মান, তাহলে এই থেকে এই পর্যন্ত অনেকগুলো মান পাবো আমরা থিটার জন্য। তাহলে আমরা কি বলতে পারি যে থিটার জন্য আমরা এই হতে এই পর্যন্ত অনেকগুলা মান পেতে পারি কিন্তু আমরা। ওকে, তো দেখো থিটার মান 0 হলে একটা মান পাবা, থিটার মান 1 হলে একটা মান পাবা, থিটার মান 2 হলে মান পাবা, 3 4 5 6 7 এরকম করতে করতে 180 পর্যন্ত অসংখ্য মান পাবো আমরা। তাহলে ভাই অসংখ্য মান যদি পাই, এখন একটু খেয়াল করো কথাটা, যে আমরা এখান থেকে একটা জিনিস দেখলাম যে আমাদের
বহিস্থ ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার ফলে আমাদের কৌণিক ভরবেগের মানটা ওই ম্যাগনেটিক ফিল্ড বরাবর কিছুটা সরে আসে। এটা যখন সরে আসে এর ফলে কি হয়, আমাদের মানটা হয় এল কস থিটা, এবং এল কস থিটা যদি হয় থিটার মান 0 থেকে 180 পর্যন্ত হতে পারে, তাহলে মানটা হয় -1.414 থেকে +1.414 পর্যন্ত। তাহলে থিটার তো অসংখ্য মান আছে, তাহলে তবে এই রেঞ্জে প্রত্যেকটা মান হওয়া উচিত। এই রেঞ্জে যদি প্রত্যেকটা মান হয় তাহলে আমাদের বর্ণালী কি অসংখ্য বর্ণালী পাওয়া যায় না? কারণ দেখো থিটার মান 1, 1.1, 1.2, 1.3, 1.4 এরকম করতে করতে অনেকগুলো মান চলে আসে না আমাদের? তাহলে তো ভাই আপনার তো এখানে অনেকগুলো বর্ণালী পাওয়ার কথা, বাট আমাদের কিন্তু বলা হয়েছে যে পি উপশক্তি স্তরের জন্য, যে পি উপশক্তি স্তরের বর্ণালীতে আমরা কয়টা দাগ পাই এটা কিন্তু আমাদের জন্য ফিক্সড। আমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে যে পি উপশক্তি স্তরের যে বর্ণালী, এখানে একটু লিখে দিই যে পি উপশক্তি স্তরের যে বর্ণালী সেখানে কয়টা রেখা পাওয়া যায়, সেখানে শুধুমাত্র 3টা রেখা পাওয়া যায়। পি উপশক্তি স্তরের বর্ণালীতে 3টা রেখা পাওয়া যায়। তার কথা হচ্ছে এটা সমস্যা এখন, যে পি উপশক্তি স্তরের বর্ণালীতে আমরা 3টা রেখা পাই, বাট আমাদের থিওরি কি বলতেছে? থিওরি তো বলতেছে ভাইয়া অসংখ্য রেখা পাওয়ার উচিত, কারণ থিটার অনেক মান আছে, থিটার মান তো আনলিমিটেড মান হওয়া সম্ভব। 1 ধরো, 1.5 ধরো, 1.75 ধরো, 1.775 ধরো, তুমি অসংখ্য মান ধরতে পারো না এখানে। তাহলে 3টা মান কেন পাওয়া যায়? দেখা গেল যে এখানে কোয়ান্টাইজেশন বলে একটা কথা আছে, তুমি যতই মান পাও না কেন তুমি র্যান্ডম কোনো মান ধরতে পারবে না। দেখো -1.414 থেকে +1.414 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে যে কয়টা পূর্ণ সংখ্যা শুধুমাত্র ওই কয়টা মানই পাওয়া সম্ভব। তাহলে পূর্ণ সংখ্যা কত হওয়া পসিবল? দেখো একটা পূর্ণ সংখ্যা হয় 0, একটা পূর্ণ সংখ্যা হয় 1, আর একটা পূর্ণ সংখ্যা হয় কত আমার -1। তাহলে এখানে কয়টা পূর্ণ সংখ্যা পাওয়া গেল? 3টা পূর্ণ সংখ্যা। 3টা পূর্ণ সংখ্যা যেহেতু পাওয়া যায়, সো এর কারণে আমাদের এখানে অরবিটাল কয়টা হবে? 3টা হবে। বুঝতে পারছি আমরা, যেহেতু 3টা পূর্ণ সংখ্যা পাই, সো আমার অরবিটাল কয়টা হবে? 3টা হবে। অ্যাঙ্গেল সম্ভব তাহলে 3টা, এই একটা, এখানে একটা, আর এইখানে একটা। বুঝতে পারছি আমরা যে 3টে অ্যাঙ্গেল আমাদের পাওয়া পসিবল, কারণ আমরা 3টা মান পাইছি। আই গেস এই জিনিসটা আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি সবাই, যে আমাদের অরবিটাল কয়টা হবে সেটার মানটা আমরা কিন্তু বের করতে পারি আমাদের থেকে, যে কয়টা কি হবে। সো আমার ড্রয়িংটা হয়তো অতটা পারফেক্ট হয় নাই, এর জন্য আমাদের একটু মানটা ড্রয়িংয়ের সাথে এটাই হয় না, বাট আমি মিলাই দিতেছি, তোমাদের সমস্যা নেই। সো দেখতে পাচ্ছ এখানে 3টা, যে -1, 0, +1, এই 3টার জন্য আমরা মানটাকে মিলাইছি, এবং এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে অরবিটালটা কিন্তু আসছে এখান থেকে। সো আসো পুরো সিচুয়েশনটাকে আরেকবার আমি তোমাদের জন্য রিক্যাপ করে দিই। ফার্স্ট অফ অল কি আমরা দেখলাম, আমাদের একটা নির্দিষ্ট কৌণিক ভরবেগে একটা নির্দিষ্ট উপশক্তি স্তরে ইলেকট্রন ঘুরতে পারে, এবং এটার মানটা আমরা এস এর জন্য, পি এর জন্য, ডি এর জন্য বের করতে পারি। তো যখন এদের জন্য আমরা মান বের করলাম, এখন দেখা গেল যে এই কৌণিক ভরবেগের মানটা তুমি যখন দাও, আমাদের জিম্যান ইফেক্ট যেটা, তুমি যখন বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দাও, মনে করো চৌম্বক ক্ষেত্র নাই, তখন তোমার এই যে ইয়েলো যে পথটা, ইয়েলো পথে মানে উপবৃত্তাকার কক্ষপথে আমার ইলেকট্রন ঘুরতেছে সুন্দর মতো। তো ইলেকট্রন যখন ঘুরে, ওর একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড। ওই ম্যাগনেটিক ফিল্ডটা মনে করো এই ইয়েলো অ্যারো বরাবর। তো ওই ম্যাগনেটিক ফিল্ডটার মান কত? সেটা হচ্ছে এল, কৌণিক ভরবেগের মানটা এল মান। ওকে, যখনই দেখো তুমি বাইরে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড দিলা, সেটা কি হলো? এই যে ম্যাগনেটিক ইলেকট্রনের নিজের যে কৌণিক ভরবেগ, এটাকে ওর দিকে শিফট করার একটা টেন্ডেন্সি দেখালো, এবং যখন এই শিফটিংটা করার টেন্ডেন্সি দেখালো, তখন দেখা গেল যে এল পুরোটা না, যা এল কস থিটাটা এদিকে ইফেক্টিভ হয়। এই এল কস থিটা বলের কারণে আমরা দেখি আমাদের যে এই সমস্ত উপশক্তি স্তরটা সেটা এরকম ভাবে ঘুরতে থাকে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এভাবে ঘুরতে থাকে। এখন এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন ঘুরে, তখন আমরা কয়টা বর্ণালী দেখতে পাই? আমরা জাস্ট 3টা বর্ণালী রেখা দেখি। এই যে জিম্যান ইফেক্টের কারণে আমরা বর্ণালীর কয়টা রেখা দেখতে পাই? 3টা রেখা। তো 3টা রেখা কেন দেখতে পাই আমরা? কারণ আমরা দেখি যে এল কস থিটার মানটা কি হয়। দেখো এল কস থিটার মানটা হচ্ছে 1. পি এর জন্য দেখো পি এর জন্য 1.414 এইচ বার, মানে এইচ কাট। তাহলে 1.414 এইচ কাট যদি হয়, থিটার মান কত হয়? থিটার মান হয় আমার 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত। তাহলে আমরা দেখি যে -1.414 থেকে +1.414 পর্যন্ত আমরা অনেকগুলো মান পাই। যদি এতগুলো মান পাই আমরা, -1.414 থেকে +1.414 পর্যন্ত এতগুলো মান, তাহলে প্রত্যেকটা মানের জন্য কিন্তু আমরা অসংখ্য মান পাওয়ার কথা। আমাদের এখানে কি তাহলে অসংখ্য মান পাওয়ার কথা না এটার জন্য, বাট অসংখ্য মান কিন্তু আমরা পাই না। তো অসংখ্য মান যেহেতু আমরা পাই না, তাহলে অসংখ্য মানগুলো চলে যায় কোথায়? আমাদের এই যে এতগুলো মান, এগুলো কোথায় চলে যায়? তো এখানে বলা যায় যে কোয়ান্টাইজড একটা মান আছে, যে কোয়ান্টাইজড মানগুলোই শুধুমাত্র আমরা অ্যাকসেপ্ট করতে পারি, এবং এই যে কোয়ান্টাইজড মান সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। একটা হচ্ছে দেখো -1, -1.414 থেকে +1.414 পর্যন্ত। তাহলে কি হবে? -1, 0, +1। তো এই 3টা মান পাওয়া যায়, তার কারণে পি উপশক্তি স্তর অরবিটাল হচ্ছে 3টা। ক্লিয়ার? আই গেস আমরা যে পি উপশক্তি স্তর অরবিটাল কয়টা? আমাদের 3টা। কেন হয়? এই কারণে। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে পি উপশক্তি স্তরে আমাদের মান কয়টা হবে? 3টা হবে। তো পি উপশক্তি স্তরের মান যদি 3টা হয়,
তাহলে আমরা কি পেলাম, আসো এখানে দেখি যে এল ইজ ইকুয়াল টু 1 হলে, এল ইজ ইকুয়াল টু 1 হলে আমরা জানি কি এম কি হবে, এম ইজ ইকুয়াল টু মাইনাস এল হতে, এম যদি মাইনাস এল হতে প্লাস এল পর্যন্ত হয় 0 সহ, এম মাইনাস এল হতে 0 সহ প্লাস এল পর্যন্ত এটা যদি হয়, তাহলে আসো আমাদের এল ইজ ইকুয়াল টু 1 হলে কি বলতে পারি আমরা বলতে পারি এল ইজ ইকুয়াল টু 1 হলে এম এর মান কি হবে, -1 0 +1, এই তিনটা মান পাই আমরা, -1 0 +1। এর বরাবর দেখো এটাকে বলা হয় যে পি এক্স, পি ওয়াই, পি জেড, এই তিনটে। ওকে, পি এক্স যেটা সেটাকে আমরা বলি এম এর, এখানে আমাদের এম এর মানটা হয় 0, পি ওয়াই যেটা সেখানে আমাদের মান হয় এম এর মান হয় 1, এবং জেড যেটা সেখানে আমাদের মান হয় -1। সো এই দেখো এই যে পি এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর, এই যে চিত্রটা এটা হচ্ছে আমাদের পি এক্স এর চিত্র, এখানে এম এর মান কত, এম এর মান হচ্ছে আমাদের 0। এই যে আমাদের পি ওয়াইটা, এই দেখো এটা ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে আমাদের পি ওয়াই, এখানে আমাদের এম এর মান কত বলো তো, এখানে আমাদের এম এর মান হচ্ছে 1, আর এই যে আমাদের পি জেড এটা হচ্ছে আমাদের পি জেড, এটা হচ্ছে আমাদের এম এর মান কত, এম এর মান হচ্ছে -1। সো তিনটার জন্য তিনটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। সেম অ্যাজ দেখো আমাদের ডি এর জন্য, এখন তোমাদের যদি আমি ডি এরটা বের করতে বলি, ডি এরটা আই গেস তোমরা পারবা, বাট যদি কেউ না পারো আমি একবার তাদের জন্য দেখাই দিই। দেখো ডি এর জন্য আমাদের কি হবে, ডি এর জন্য আমরা বের করে দেখাই। সো ডি এর জন্য, সো তোমরাই বলো ডি এর জন্য আমরা যদি বলি আমাদের এল এর মান কত, এল এর মান 2। সো ডি এর জন্য এল এর মান 2 হলে আমাদের যে কৌণিক ভরবেগ, ওকে জাস্ট কৌণিক লিখি, সো কৌণিক ভরবেগের মানটা কত হয়, কৌণিক ভরবেগের মানটা হয় 2 × 2 + 1 h বার, এটাকে বলা হয় √6 h কাট। সো √6 h কাট হয়ে গেছে। সো √6 h কাটের মানটা কত সেটা আমরা একটু ক্যালকুলেটারে বের করে ফেলি, চলো সবাই। সো আমাদের √6 এর মানটা কত আসে সেটা একটু আমরা বের করবো। সো মান আসে 2.45, 2.449 আসে। সো 2.45 ধরতে পারি আমরা। সো আমাদের মান আসে কত, এখানে মান আসে 2.449 h কাট। এখন তুমি আবার আগেরটার মতো করি আমরা, চলো আমরা আবার আগেরটার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করি যে ভাইয়া যদি আমার এরকম হয়, তাহলে এ হচ্ছে একটা সংখ্যা রেখা ধরি, তাহলে এখানে আপনার প্লাস থেকে মাইনাস পর্যন্ত। সো এটা হচ্ছে দেখেন আপনার এখানে কি হবে, তাহলে এখানে ওই সেম থিটার মানের জন্য আবার একটু লিখে দেখো যে থিটা এর মান, এখানে আবার একটু কথা বলি যে থিটা এর মান 0 হতে 180 পর্যন্ত, 0 ডিগ্রি হতে 180 ডিগ্রি পর্যন্ত হলে, যে থিটা এর মান যদি আমাদের 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত হয়, তখন আমরা আবার কি করতে পারি। তো থিটা এর মানটা 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত হলে আমাদের মানটা কত থেকে কতর মধ্যে আসবে দেখো এখানে, তাহলে -2.449 হতে +2.449 পর্যন্ত মানটা আসবে। সো এরকম আসো আমরা এটাকে তাহলে ছোট করে নেই, আমরা একটু এটাকে মানটাকে ছোট করে দিলাম, বেশি বড় করে চিত্র আঁকার দরকার নেই। সো এরকম, তাহলে এখানে এটা কত দেখো, এটা হচ্ছে -2.44, এটা হচ্ছে +2.44। ওকে, এখন দেখো এই রেঞ্জের মধ্যে কতগুলো মান আছে, এই রেঞ্জের মধ্যে অনেকগুলো মান সম্ভব, এবং এদের মধ্যে কোয়ান্টাইজড মান কোনটা, দেখো কোয়ান্টাইজড মান কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, মানে পূর্ণ সংখ্যা আছে কি কে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। সো এই যে পূর্ণ সংখ্যাগুলোই শুধুমাত্র আমার এখানে ভ্যালিড। সো আমার ভ্যালিড মান কে আছে, ভ্যালিড মান আছে শুধুমাত্র আমার পূর্ণ সংখ্যাগুলো। সো এই একটা, এই 5টা মান আমরা পেতে পারি। সো এই যে 5টা মান পেলাম, শুধুমাত্র এই 5টা মানের জন্য আমরা ইফেক্টিভ যে কোনো ভ্যালু পাবো। সো আমরা বুঝতে পারছি আমাদের ইফেক্টিভ ভ্যালু কয়টা হবে, জাস্ট 5টা হবে। কেন 5টা হবে, আই গেস তোমরা বুঝতে পারছো, কারণ অসংখ্য থিটার মান পাওয়া যায়, থিটার মান অসংখ্য হয়, বাট থিটার মান অসংখ্য হলেও আমাদের জন্য শুধুমাত্র ফলো করা পসিবল হবে 5টা মানকেই, কারণ বাকিগুলো আমাদের এখানে কোনো ইফেক্ট ফেলতেছে না। ওকে, আই গেস বুঝতে পারছি আমরা। এবং এই যে 5টা মান, এই 5টা মানকে আমরা ডি অরবিটাল হিসেবে চিনি। এদেরকে আমরা ডি অরবিটাল কি বলি দেখো, এদেরকে আমরা বলি ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। এই ডি অরবিটাল, তাহলে ডি অরবিটাল কয়টা, মানে ডি উপশক্তি স্তরের মধ্যে ডি অরবিটাল কয়টা হবে, 5টা হবে, কারণ এখানে আমরা 5টা কোয়ান্টাইজড মান পাইছি। এবং এদের এম এর মান আছে, আসলে এদের এম এর মান কি কি হবে সেটা আমি বলে দিই। সো ডি এক্স ওয়াই এদের জন্য এম এর মান কত, এম এর মান হচ্ছে -2, ডি ওয়াই জেড এটার জন্য এম এর মান -1,
এটার dx এটার জন্য m এর মান কত হয় +1, dx স্কয়ার মাইনাস y স্কয়ার এটার জন্য আমার m এর মান হচ্ছে +2, dz স্কয়ার এটার জন্য আমার m এর মান হচ্ছে 0। সো আমরা প্রত্যেকটার জন্য মান পেলাম। চিত্র দেখো কিভাবে আঁকা লাগে, চিত্র আঁকাটা শিখতে হবে। এটা হচ্ছে dxy, এটা হচ্ছে আমাদের dyz, এটা হচ্ছে dxz। সো তিনটা একটু দেখি আমরা। xy দেখছো, xy তলে আছে, yz তলে আছে, xz তলে আছে। আবার দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার এটা হচ্ছে xy তলের মাঝামাঝিতে আছে। খেয়াল করো এটা হচ্ছে xy তলের মাঝামাঝিতে আছে। আর এটা হচ্ছে দেখো dz স্কয়ার এটা হচ্ছে এটা এরকম আছে। ওকে, সো আমরা একটু বলে দিই, চিত্রটার মধ্যে একটু ঝামেলা আছে আমাদের, তো তোমাদেরকে আমি এটা কারেকশন করে দিই। ওকে, সো চিত্রটার মধ্যে একটু ঝামেলা আছে, আমি তোমাদেরকে জাস্ট বলে দিই যে এই চিত্রটা আমরা ফলো করবো না, ডি এর জন্য আমরা চিত্রটা, সো আমি লিখে দিই একটু। তোমাদের চিত্রটা একটু ভুল আছে, চিত্রটা ভুল আছে আমাদের। সো চিত্রটা কি হবে সেটা আমরা ট্রাইকে দিতেছি, দেখো। সো আমরা ফার্স্টে একটু এক্সিস নিয়ে নিই, আমরা ফার্স্টে এক্সিস নিয়ে নিই। আচ্ছা, এই দেখো আমাদের 5টা এক্সিস। সো আমরা একটু অনেকগুলো বানাই নিই এটাকে। সো আমরা 5টা নিয়ে নিই। সো ডি অরবিটাল যেহেতু 5টা, আমরা এখান থেকে 5টা নিয়ে নিই, 1 2 3, আর এখানে একটা আনি, এখানে একটা আনি। সো এই দেখো এই 5টা চিত্র আমরা আঁকবো। সো ফার্স্ট অফ অল dxy মনে রাখবা, dxy যেটা সেটা হচ্ছে x এবং y এক্সিসের মাঝখানে থাকবে, এটা হচ্ছে এভাবে হবে। চিত্রটা একটু আউলে গেছে, সেটা কি একটু সরে গেছে। সো dxy যেটা সেটা হচ্ছে x আর y তলের মাঝখানে, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। z অক্ষটা কোন বরাবর, তাহলে z অক্ষটা হচ্ছে এই বরাবর একদম বাহিরে তোমার দিকে, এটা হচ্ছে z অক্ষটা। তাহলে এটা হচ্ছে dxy, dyz, yzটা কি হবে, এটা যদি y অক্ষ হয়, এটা যদি z অক্ষ হয়, তাহলে yz কোথায় থাকবে, এই যে yz হচ্ছে এই বরাবর মাঝামাঝি থাকবে। ওকে, dxz, xz হলে এটা x, এটা z, এটা হচ্ছে আমাদের dxz অক্ষ। xz অক্ষে দেখো এটা এই বরাবর থাকবে এবং এটা এই বরাবর থাকবে। দেখো তিনটাই কিন্তু সেম চিত্র, জাস্ট কি একটা xy, একটা yz, একটা xz, জাস্ট তলের মধ্যে ডিফারেন্স। এটা হচ্ছে কি দেখো dx স্কয়ার মাইনাস y স্কয়ার রাখবো আমরা এখন, dx স্কয়ার মাইনাস y স্কয়ার, dx স্কয়ার মাইনাস y স্কয়ার কি হবে, একদম অক্ষ বরাবর থাকবে মনে রাখবা, dx স্কয়ার মাইনাস y স্কয়ার অক্ষ বরাবর থাকবে। আর dz স্কয়ারের ক্ষেত্রে কি হয় মনে রাখবা, dz স্কয়ার হচ্ছে এটা হচ্ছে দেখো x অক্ষ y অক্ষ, তো z অক্ষটা কোথায় হবে একটু চিন্তা করো তো, z অক্ষটা কোথায় হবে আমাদের এই বরাবর হবে অবশ্যই। তাহলে z অক্ষটা, তাহলে z অক্ষটা যদি এই বরাবর হয়, তাহলে z অক্ষ বরাবর সে থাকবে। এখানে হয় কি এরকম ডাবল ডাম্বেল থাকে একই সাথে। ওকে, এখানে একই সাথে এরকম ডাবল ডাম্বেল থাকে। সো এটা হচ্ছে dz স্কয়ার। তো আমরা 5টা চিত্র এঁকে দিলাম, আমরা ওই চিত্রটা ফলো করবো না, এখানে একটু ভুল আছে, জাস্ট অক্ষটা একটু উল্টে গেছে। সো আমরা এই চিত্রটা ফলো করবো সবাই। সো এখন দেখো আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার প্রয়োজনীয়তাটা কি সেটা একটু দেখে নিই আমরা। আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার প্রয়োজনীয়তা হচ্ছে কি দেখো, ফার্স্ট অফ অল জিমান প্রভাবের ব্যাখ্যা, জিমান প্রভাবের ব্যাখ্যা আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা দেওয়া যায়, যেটা তোমরা একটু আগে দেখে আসছো যে জিমান কোয়ান্টাম সংখ্যা কিভাবে কানেক্টেড, এটা আমরা দেখে ফেলছি। বিভিন্ন তলে বিন্যস্ত এরূপ ইলেকট্রনের সঙ্গে চৌম্বক ক্ষেত্রের প্রতিক্রিয়া। ওকে, বিভিন্ন তলের সাথে প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারে, এটাও আমরা বলছি যে বিভিন্ন তলের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে। এই যে একটু আগে আমরা এল নট দিয়ে যে ব্যাখ্যাগুলো দিয়েছিলাম, দেখো এই যে এল নটের ফলে কিভাবে ইন্টারাকশন হয়, বাহ্যিক চুম্বক ক্ষেত্রে দিলে কিভাবে ঘূর্ণনটা চেঞ্জ হয়ে যায়, সেগুলোর ব্যাখ্যা এখানে বলা হয়েছে। এরপরে দেখো এখানে বলা হয়েছে যে ত্রিমাত্রিক অঞ্চলকে পৃথক করা যায় এক একটি অঞ্চল উপশক্তি অরবিটে, যে অরবিটাল খুঁজে বের করছি আমরা। এই যে আমরা যে কোয়ান্টাইজড ভার্সনগুলো দিয়ে দেখো যে -2.44 থেকে +2.44 পর্যন্ত যে অনেকগুলো মান, এর মধ্যে থেকে বাছাই করা কোন মানটা হবে কোন মানটা হবে না, সেটাও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারছি। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ঋণাত্মক মান দ্বারা বোঝায় যে এটা চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে। সো বুঝতে পারছি যে মাইনাস মানগুলো দ্বারা কি বোঝায়, মাইনাস মানগুলো দ্বারা বোঝায় জাস্ট দিক, যে চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে আছে এরা। এগুলো আমরা অলরেডি আলোচনা করছি, ডিজেনারেট নন ডিজেনারেট কথাবার্তা। যে দেখো এই যে তোমাদের -1.414 থেকে -2.44 থেকে +2.44 পর্যন্ত অনেকগুলো মান, এর মধ্যে জাস্ট কোয়ান্টাইজ মানগুলো এখান থেকে ইফেক্টিভ হবে, এগুলো আমরা বলে দিচ্ছি অলরেডি। এখন দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা। সো স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটু লাস্টে আলোচনা করি আমরা। সো স্পিন কোয়ান্টাম সংখ্যা এটা খুবই ইজি একটা জিনিস, জাস্ট মনে রাখবা, মানে তোমাদের লেভেলে অনেক ইজি, এটা অতটা বেশি না। এটাকে মনে রাখবা যে এস দ্বারা প্রকাশ করা হয়। স্পিন কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা প্রকাশ করা হয়। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে দুইটা। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কয়টা, স্পিন কোয়ান্টাম সংখ্যার দুইটা মান আছে। সেই দুইটা মান কি কি আমাদের, সেটা হচ্ছে +12 and -12। এটাও বলে দিচ্ছে এটার মান হচ্ছে কয়টা, মান হচ্ছে আমাদের দুইটা। সেটা কি কি, একটা হচ্ছে আমাদের
প্লাস হাফ আর একটা হচ্ছে আমাদের মাইনাস হাফ, এই দুইটা মান হয় আমাদের। ওকে, সো প্লাস হাফ একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীতে। কিছু এরকমভাবেই করা যায়, মনে করো এই যদি একটা ইলেকট্রন হয়, ওকে মনে করি একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা তোমার ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে নাকি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে সেটা ম্যাটার করে। ওকে, মনে করো এই একটা ইলেকট্রন, সে কি করতে পারে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে পারে। সো এর উপরে আমাদের প্লাস হাফ মাইনাস হাফ এটা নির্দেশ করে। সো দেখো এখানে বলা হয়েছে কি যে ইলেকট্রনের ঘূর্ণন যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝা যায় সেটাকে আমরা বলি স্পিন কোয়ান্টাম নাম্বার, এটাকে এস বা এম সাফিক্স এস এটা দ্বারা প্রকাশ করা হয়। ওকে, ইলেকট্রন ঘূর্ণনের দিক যদি ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীতে হতে পারে, ওকে ঘড়ির কাঁটার দিকে হতে পারে, বিপরীতে হতে পারে, এর জন্য মান হয় দুইটা, প্লাস হাফ এবং মাইনাস হাফ। সো এস এর মূলত ইলেকট্রনের শক্তির উপর এটা ডিপেন্ড করে। এখন দেখো এই জিনিসটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না, বা একটু জেনে রাখতে পারো যে কৌণিক ভরবেগের মান আমরা এই যে ঘূর্ণন কৌণিক ভরবেগের মানটা আমরা চাইলে এখান থেকে বের করতে পারি। সেটা কি আমাদের h/2 পাই, যে সূত্রটা মনে রাখা হবে যে ঘূর্ণন কৌণিক ভরবেগের মানটা হচ্ছে h/2 পাই বা h² √s × s+1, এভাবে আমরা চাইলে বের করতে পারি এটা। ওকে, এই ছকটায় দেখো, এই ছকটা আমাদের একই সাথে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সবকিছু একসাথে দেওয়া আছে। সো আমরা একটা দেখে নিই এখানে। আচ্ছা, সো আমরা দেখে নিয়েছি আই গেস। সো এখন এখানে বলা হয়েছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা আবিষ্কারককে বোর, সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কারককে সমারফিল্ড, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার জিমান, আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা উইলেনবেক এবং গুডস্মিথ। সো এখানে বলা হয়েছে মান কি হবে, এন এর মান বলে দিছি, এল এর মান কি হবে 0 তে n-1, আমাদের এম এর মান কি হবে -l হতে 0 সব প্লাস এল, এগুলো পুরোটাই এখানে দেওয়া আছে। তাৎপর্য আমরা একটু দেখে নেব এখান থেকে। এখন কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি কি জানতে পারি? সো কোয়ান্টাম সংখ্যা আমাদের কি কি হেল্প করে? কোয়ান্টাম সংখ্যা আমাদের হেল্প করে যে একটা ইলেকট্রন অরবিটালে কোথায় আছে সেটা সম্বন্ধে জানতে। তো একটু দেখি চলো, যে এই যে একটা ইলেকট্রনের শক্তি এবং অবস্থান পেতে, দেখো দুইটা জিনিস, একটা ইলেকট্রনের শক্তি এবং অবস্থানের ধারণা, এই দুইটা জিনিস আমরা কোয়ান্টাম সংখ্যা দ্বারা পেতে পারি, এবং এখানে আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যা পুরোটাই একসাথে হেল্প করে। এবার যদি আমরা দেখি, দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা পরমাণুর বর্ণালীতে সৃষ্ট সূক্ষ্ম রেখার ব্যাখ্যা দিতে পারি। সো আলটিমেটলি এইটা দেখো, এক নম্বরটার পরে এক নম্বরটা তো বুঝলাম, শক্তি এবং অবস্থান 4টা কোয়ান্টাম সংখ্যা একসাথে মিলে ব্যাখ্যা করতে পারে। এরপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা বর্ণালীতে সৃষ্ট সূক্ষ্ম রেখার উৎপত্তি সম্বন্ধে কথাবার্তা বলতে পারি। মানে এক কথা জিমান ইফেক্ট, স্টার্ক ইফেক্টের কথাগুলো ঘুরে ফিরে এখানে বলতেছে। এরপরে দেখো বহু ইলেকট্রন ধারণকারী পরমাণুর উপশক্তি স্তরের আকৃতি সম্বন্ধে জানা যায়। এই যে এস উপশক্তি স্তরের আকৃতি কি, দেখো এস উপশক্তি স্তরের আকৃতি হচ্ছে গোলাকার, পি উপশক্তি স্তরের আকৃতি কি, পি উপশক্তি স্তরের আকৃতি হচ্ছে আমাদের ডাম্বেল আকৃতি। এই যে ডিফারেন্ট আকৃতি, ডি উপশক্তি স্তরের আকৃতি কি, দেখো ডি হচ্ছে আমাদের ডাবল ডাম্বেল। এগুলো আমরা মূলত এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা জানতে পারি। এরপর লাস্টেরটা যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যে আইডিয়াটা, সেটাও আমরা এখান থেকেই পেতে পারি। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা তো ইজি, যে ইলেকট্রন কোন দিক ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে মানে প্লাস হাফে ঘুরতেছে, না ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে মানে মাইনাস হাফে ঘুরতেছে, এটাই বলা হয়েছে। তো এখানে দেখো আমাদের কিছু বলছে যে ক্রোমিয়ামের সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট, কিছু এমসিকিউ সলভ করি আমরা, চলো। সো ক্রোমিয়াম, সো আসো আমরা একটু ক্রোমিয়ামটা দেখি যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি হয়। ক্রোমিয়াম 24, সো 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, সো 4s1 হয় 3d5, এটা আমরা জানি আই গেস। 6 আর 4 10, 16 17 18 19 20 24। ওকে, সো এখন দেখো লাস্টের ইলেকট্রনটা কি, লাস্টের ইলেকট্রনটা হচ্ছে আমার 4s। সো 4s যদি হয়, এখানে আমাদের n এর মান কত বলো তো, এখানে আমাদের n এর মান কিন্তু 4, n এর মান 4, l এর মান 0। দেখো কারণ কি 4s বলছে, এটা কিন্তু 4s। সো 4s এর জন্য আমার কি হবে, n এর মান 4, s এর জন্য l এর মান কত 0, আর m এর মান কি হয় s এর জন্য, এটাও 0 হবে। তাহলে আমাদের s এর মান কি হবে, s এর মান দেখো প্লাস হাফ। তাহলে এখানে আমাদের কি হয় 400 প্লাস হাফ। কোনটা আছে দেখি আমরা, 400 প্লাস হাফ, এই যে উপরেরটাই মিলে গেছে আমাদের অ্যান্সার। সেকেন্ডটা দেখি আমরা, বলা হয়েছে এ মৌলের শেষ কক্ষপথে কয়টি স্পিন কোয়ান্টাম সংখ্যা আছে। এ মৌলটা কোথায় দেখি আমরা, এ মৌলটা হচ্ছে এখানে। সো আমরা দেখতে পাচ্ছি এটা লিথিয়াম, নেট্রিয়াম, ক্যালিয়াম এই সিরিজের। সো এটা কি হবে, এটা কিন্তু হবে আমাদের রুবিডিয়াম, সেটা হবে আমাদের রুবিডিয়াম। এবং রুবিডিয়াম আমরা জানি এটা কিন্তু একটা গ্রুপ 1 এর মৌল। সো গ্রুপ 1 এর মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রনটা কি হয়, ns1 হয় না, এটা কিন্তু ns1 হয়। তাহলে এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা কয়টা হবে, একটা হবে। খুবই ইজি কোশ্চেন, কিন্তু দেখে কঠিন মনে হলো, এটা কিন্তু খুবই ইজি একটা এমসিকিউ। সামনে আগে বলা হয়েছে পি উপশক্তি স্তরের জন্য, দেখো পি উপশক্তি স্তরের জন্য আমাদের কি কি হয়, দেখো পি উপশক্তি স্তর। সো পি হলে কি আমাদের এল এর মান কত, এল এর মান 1, ঠিক আছে হ্যাঁ, কারণ এল এর মান 1 পি এর জন্য। এম এর মান কি -101, হ্যাঁ ঠিক আছে। অরবিটাল সংখ্যা কয়টা, দুইটা না, এম এর মান যদি 3টা হয় তাহলে এল এর মান কত, আমাদের অরবিটাল কয়টা হবে, অরবিটাল তাহলে 3টা হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে 1 আর 2 হবে অ্যান্সার।
খুবই ইজি এমসিকিউ, দেখো এগুলো বোর্ডে আসছে আমাদের। আচ্ছা, এল এর মান 2 এবং এন এর মান 3, এটা কোন অরবিটালটা নির্দেশ করে? তাহলে এন এর মান 3, দেখো এন এর মান 3 হলে কি 3, আর এল এর মান 2 মানে কি? এল এর মান 2 মানে হচ্ছে আমাদের এসপিডি। সো এটা হচ্ছে 3D নির্দেশ করে। ওকে, সেটা আমাদের 3D নির্দেশ করে। অ্যান্সার হবে আমাদের সি, 3D। আচ্ছা, স্ক্যানাডিয়ামের 3D1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা? সো আসলে স্ক্যানাডিয়ামেরটা এই করি আমরা। তো স্ক্যানাডিয়াম আমাদের 21 নাম্বার মৌল। তো 1s2 2s2 2p6 3s2 3p6 3d কত হবে দেখো? 6 7 8 9 10 16 17 18 19 20 21। ওকে, সো এটা মিলছে আমাদের 6 7 8 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। আচ্ছা, এখানে দেখো একটা ঝামেলা যে 3d তে 3 দিছি ভুলে আমি। সো 3d এর পরে 4s আছে, তো 4s এ যাবে 2টা এবং 3d তে যাবে 1। সো এখন দেখো তাহলে এখানে 3d1 এর জন্য কোয়ান্টাম সংখ্যাটা কত হবে, সেটটা কত হবে? তাহলে 3d, তাহলে n এর মান কত? n এর মান ভাইয়া 3, d আছে, তাহলে l এর মান কত হবে? সো l এর মান কত হবে তাহলে? এখানে l এর মান হবে ভাইয়া spd 0 1 2। এখন যেহেতু ফার্স্টেরটা, তো ফার্স্টেরটা কোথায় ঢুকছে? dxy তে ঢুকছে, তো এটা কিন্তু আমার dxy তে ঢুকছে। সো আসো এটা একটু মার্ক করে বলে দিই। তো 3d এর মধ্যে 5টা অরবিটাল আছে, কিন্তু 3d এর মধ্যে আমার অরবিটাল আছে কয়টা? 5টা অরবিটাল। এখানে ইলেকট্রনটা কোথায় ঢুকছে? এখানে ঢুকছে dxy তে। সো dxy তে ইলেকট্রন গেছে, dxy আপার স্পেস। তো 3 এর মান 1, এখন dxy এর মান কত তোমরা জানো? m এর মান কত হবে? এটা dxy মান আছে -2, তো -2। আর s এর মান কত হবে? s যেহেতু প্লাস স্পিনে ঢুকছে, সো +½ হবে। এই জিনিসটা বুঝতে হবে, 3 2 -2 +½ তো কোথায় আছে অপশনে আমাদের? আমাদের আপাতত যেহেতু -2টা নাই, সো -2 এর জায়গায় তুমি কি -2 এর জায়গায় +1 -1 +2 0 এগুলো ইউজ করতে পারো চাইলে। সো এখানে আমাদের অ্যান্সার এটা দেওয়া যায় যে 3 2 +0 এটা বলা যায় আমাদের এখানে। সামনেরটা যাই, অ্যালুমিনিয়ামের 3p ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট। সো আসলে অ্যালুমিনিয়ামেরটা আমরা করে দেখি যে অ্যালুমিনিয়াম 13 নাম্বার মৌল। এটা একটু মুখস্থ রাখা লাগবে মৌলটা। 1s2 2s2 2p6 3s2 3p 6 7 8 9 10 11 12 13, এটা এই হচ্ছে 3pটা। সো আলটিমেটলি এটা কিন্তু বলা যায় যে আমাদের 3px1 এটা বলা যায়। 3px1 যদি হয় তাহলে আমাদের n ইজ ইকুয়াল টু কত? n ইজ ইকুয়াল টু 3, l ইজ ইকুয়াল টু sp, তাহলে এটা কত? 2, সরি p হলে তো আমাদের 1 হয়। m এর মান কত তাহলে? যেহেতু px এর মধ্যে ঢুকছে, px এর মধ্যে ঢুকলে আমাদের m এর মান কত হয়? 1, সরি 0 হবে। সো এই তিনটে। আর s এর মানটা কত হবে? s এর মানটা হবে আমাদের +½ সো এটা বের করার কিছুই নেই, এরকম বাজে। সো 3 1 0। সো আমাদের অপশন কোনটা আছে দেখি, আমাদের 3 1 0 কি অপশনে আছে? আপাতত অপশনে নাই। সো যেহেতু এরকম 3 1 0 তিনটা নাই, সো তুমি চাইলে এখানে 0 জায়গায় +1 -1 ইউজ করতে পারো। ওকে, তুমি চাইলে এটা ইউজ করতে পারো। সো 3 1 0 বা যে কোনোটা ইউজ করো। সো 3 1 1 আছে, সো এটা আমি রেখে পারি। সো মনে রাখবো অলওয়েজ এন আর এলটাকে ফোকাস করবা, এম এর মানটাকে তুমি চাইলে অন্যটা ইউজ করতে পারো। কোয়ান্টাইজেশনের নিয়ম আছে এটা, যে এদের মধ্যে শক্তির পার্থক্য অনেক কম থাকে, তো সো 3px py pz এরা সমশক্তি সম্পন্ন অরবিটাল। সো এরা চাইলে একটা থেকে আরেকটা জাম্প করতেই পারে। আচ্ছা, এই যে কোন কোয়ান্টাম সংখ্যার সেটটা অবাস্তব, এটা নিজেরা একটু প্র্যাকটিস করবো আমরা। এটা নিজেরা একটু প্র্যাকটিস করে আমরা এই ভিডিওর চাইলে কমেন্ট বক্সে অ্যান্সারটা দিতে পারো তোমরা, যে বুঝছো কিনা সেটা এটা দ্বারা টেস্ট করতে পারো একটু। একটি মৌলের প্রধান কোয়ান্টাম শক্তি স্তরে n এর মান 4 হলে উক্ত শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যাটা। মনে রাখবা এখানে একটা জিনিস বলে দিই, যে তোমার যদি শক্তি স্তরের মান, তোমার যদি শক্তি স্তর, এখানে একটা জিনিস বলে যে শক্তি স্তর ইজ ইকুয়াল টু যদি n হয়, শক্তি স্তর ইজ ইকুয়াল টু যদি n হয়, তাহলে টোটাল অরবিটাল কয়টা হবে? দেখো, শক্তি স্তর যদি n হয় তাহলে আমাদের টোটাল অরবিটাল হবে n স্কয়ার। আর তাহলে আমাদের মোট ইলেকট্রন কয়টা হবে? তাহলে মোট ইলেকট্রন হবে 2n স্কয়ার। এই জিনিসটা মনে রাখবা, শক্তি স্তর যদি n হয় অরবিটাল হবে n স্কয়ার, মোট ইলেকট্রন হবে 2n স্কয়ার। তাহলে n এর মান বলছে 4, n এর মান 4 বললে অরবিটাল কয়টা হবে? n স্কয়ার, তাহলে 16টা হবে। এটা ইজি। আচ্ছা, এরপরে দেখো একটা কোশ্চেন, অক্সিজেনের 8টা ইলেকট্রন আছে, নিচের কোন তথ্যটি অক্সিজেন শক্তি স্তরের জন্য সত্য? ওকে, ইলেকট্রন 8টা। 1s2 শক্তি স্তরের প্রথম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান। সো 1s2টা কি দেখো 1s, তাহলে n এর মান ঠিক আছে, l এর মান ঠিক আছে, এর মান ঠিক আছে, এইটা প্রথমটা তাহলে কারেক্ট বলা যায়, প্রথমটা কারেক্ট। অক্সিজেনের প্রোটন সংখ্যা 8টা হলেও নিউট্রন সংখ্যা 8টা না, এটা কি ঠিক? না, এটা তো ভুল।
কারণ অক্সিজেনের এটা তো এরকম নাই। অক্সিজেনের প্রোটন সংখ্যাও 8টা, নিউট্রন সংখ্যাও 8টা কিন্তু তাইলে। চতুর্থ কোয়ান্টাম সংখ্যা এস চৌম্বক ক্ষেত্রে ইলেকট্রনের চৌম্বক ভ্রামক নির্দেশ করে। হ্যাঁ, এটা তো কারেক্ট, এটা তো কারেক্ট। তাহলে আমাদের কারেক্ট কি 1 আর 3 কারেক্ট। 1 আর 3 অপশন আছে কোথায়? সি নাম্বারটা। তাহলে সি নাম্বারটা কারেক্ট। খুবই ইজি ছিল, কারণ 2 নাম্বারটা হবে না মানে তুমি অ্যান্সার পেয়ে গেছো এমনি। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যার মান হিসেব করে ডি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। এটা আমরা একটু আগে দেখছি এমসিকিউতে, সো এগুলো নিজেরা আমরা প্র্যাকটিস করে নেব একটু। প্লাস উদ্দীপকের সর্ববহিষ্ঠ শেলের ধারণ ক্ষমতা এল এবং এন এর মান নির্ণয়পূর্বক হিসাব করো। সর্ববহিষ্ঠ শেল কোনটা বলো তো? এন শেল। এটা দেখাই চলো। তো সর্ববহিষ্ঠ শেল হচ্ছে আমাদের এন শেল। তো এন শেল হলে আমাদের কি হয়? এন শেল মানে কি? এন এর মান কত? এন এর মান কিন্তু 4। তাহলে এন এর মান 4, দেখো এন এর মান 4 হলে, এন এর মান 4 হলে আমাদের এল এর মান কত হবে? এল এর মান কিন্তু 0 1 2 3। আর এল ইজ ইকুয়াল টু 0 হলে, এল ইজ ইকুয়াল টু 0 হলে আমাদের এম কত হবে? এমও হয় 0। এল ইজ ইকুয়াল টু 1 হলে এম কি হয়? -1 0 +1, এই তিনটা। এল ইজ ইকুয়াল টু 2 হলে এম কি হয়? -2 -1 0 +1 +2। আর এল ইজ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে কি হবে? দেখো এম এর মান হয় -3 -2 0 +1, সরি একটু আউলিয়ে ফেলাইছি, +2 +3। এখানে একটা বাদ পড়ছে, সেটা হচ্ছে -1টা বাদ পড়ছে। ওকে, তো এইগুলা। তো এখন দেখো মোট অরবিটাল কয়টা? একটা, এখানে 3, এখানে 5, এখানে কয়টা? সো আসো মোট অরবিটালটা কাউন্ট করি একটু আমরা। সো এখানে মোট অরবিটাল হচ্ছে আমার একটা, এখানে 3টা, এখানে 5টা, এখানে 7টা। তাহলে টোটাল অরবিটাল তুমি এখান থেকে লিখতে পারো যে টোটাল অরবিটাল। টোটাল অরবিটাল কয়টা? 7 5 12, 13 14 15 16। তো 16টা। তাহলে আমরা বলতে পারি টোটাল অরবিটাল 16টা হলে আমার টোটাল ইলেকট্রন কয়টা হবে? 32টা, কারণ 16 × 2, একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে। ওকে, এখানে বলা হয়েছে দেখো ডি উপশক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রনগুলো অন্যান্য কোয়ান্টাম সংখ্যাগুলো অভিন্ন হলেও ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ভিন্ন। মানে তোমাকে বলতে বলছে যে এন এল এম এই তিনটা সেম, এন এল এম সেম বাট এস ডিফারেন্ট, এটা বের করতে বলছে। সো এটা আমরা পারবো। এতক্ষণ আমরা এন এল এম বের করা শিখছি, জাস্ট ওভাবে বের করে মান বসিয়ে দেবো। তো এখানে বলা আছে ই শেলে 32টির বেশি ইলেকট্রন থাকতে পারবে। এটা তোমাদের 9 10 এর নলেজ যে ই শেলটা কি। ই শেলটা আমাদের কোনটা দেখো তো? আমাদের ই শেল। ই শেল হচ্ছে 1 2 3 4 5। সো এটা হচ্ছে এন এর মান 5। সো এন এর মান যদি 5 হয় তাহলে টোটাল ইলেকট্রন কয়টা আসে দেখো তো? 2n স্কয়ার। 2n স্কয়ার করলে কত আসে? 50টা ইলেকট্রন। বাট তোমরা জানো যে কোনো শক্তি স্তরে 32টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। এই জিনিসটা জাস্ট একটু ব্যাখ্যা করে দেবা, তাইলেই হবে। কারণ দেখো কিভাবে ব্যাখ্যা করবা? জাস্ট ওই n = 5 ধরবা, অন্যান্য কোয়ান্টাম সংখ্যাগুলোর মান বের করবা, তাহলে দেখবা 32 এর বেশি আসে না। ওকে, এখানে বলেছে অরবিটাল কি? 5টি ডি অরবিটালের নাম লিখো এবং দ্বিমাত্রিক চিত্র আঁকো। সো 5টা ডি অরবিটালের চিত্র কি কি আমাদের? DXY, DYZ, DXZ, DX² - Y² এবং DZ²। এটার চিত্র আঁকতে বলছে। তো চিত্র আমরা কিন্তু একটু আগে এটা কিন্তু আমাদের মনে থাকার কথা, কারণ এটার চিত্রতে ভুল ছিল স্লাইডে, সেটা কিন্তু আমরা অলরেডি ঠিক করে আঁকে দিয়েছি। সো আই গেস এটা চিত্র আমরা আঁকা পারি এখন। প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3 হলে অন্যান্য কোয়ান্টাম সংখ্যার মান কি হবে? আসো দেখি। n = যদি 3 হয় তাহলে l = কি হবে? 0 1 2। l = 0 1 2 হলে, আচ্ছা l = 0 হলে, l = 0 হলে m কত হবে? m ও 0। l = 1 হলে m কত হবে? -1 0 +1। l = 2 হলে আমাদের m কত হবে? -2 -1 0 +1 +2। এগুলা সহকারী কোয়ান্টাম সংখ্যা l = 3 হলে অন্যান্য কোয়ান্টাম সংখ্যা কি হবে? এই যে একটু আগে যেভাবে বের করছি এভাবে বের করে নেব আমরা। ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা দেখো? ডি অরবিটাল বলছে, এখন তোমরা এটা বের করো। এটা খুবই ইজি। একটা অরবিটালে আমাদের নরমালি কয়টা ইলেকট্রন থাকতে পারে? হাইয়েস্ট 2টা থাকতে পারে। তো ডি অরবিটালে কয়টা? 5 × 10টা ইলেকট্রন থাকতে পারে। এগুলো খুবই ইজি কোশ্চেন। আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই। আমরা আজকের লেকচারে ট্রাই করছি আমাদের কোয়ান্টাম সংখ্যা নিয়ে খুবই ডিটেলসে আলোচনা করার, অনেকগুলো মতবাদ দেখার, সমারফিল্ডের অ্যান্ড আদার্স। এখন আমাদের কোয়ান্টাম সংখ্যা আরেকটা লেকচার আছে। নেক্সট লেকচারে আমরা ওই সমারফিল্ডের মতবাদগুলোকে আরও ডিটেলসে দেখার ট্রাই করবো এবং অরবিটাল এবং অরবিটগুলোকে বোঝার ট্রাই করবো। সো আল্লাহ হাফেজ সবাইকে। ইনশাআল্লাহ আমরা নেক্সট লেকচারটা জয়েন করবো সবাই।